প্রেক্ষাপট তুলে ধরতে চাই শুভেচ্ছা বক্তব্যে। এটা মূলত নীতিগত প্রেক্ষাপট, যাতে আমাদের কর্মশালায় আলোচনাগুলো একটা ফ্রেমওয়ার্কের ভিতরে হয়। জুলাই 25-এ ইউডিডি নগর উন্নয়ন কর্তৃপক্ষ একটা 10 বছর মেয়াদী কৌশলপত্র প্রণয়ন করে সেই COP15-এর সিদ্ধান্তের আলোকে, যে তার আগামী 10 বছরে সকল জেলা উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন করবে এবং সেই মাস্টার প্ল্যানটা বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ হবে। তার মানে এর আগে মাস্টার প্ল্যান ছিল, সেগুলো বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ ছিল না। তাই আবার নতুন করে সেই পুরনো প্ল্যানগুলো আপডেট করে বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ প্ল্যান করবে। আজকের এই কর্মশালাটি আইজিআইপির আওতায় নগর মাস্টার প্ল্যান প্রণয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। দ্রুত নগরায়নের এই সময় পরিকল্পিত নগর উন্নয়নের ছাড়া টেকসই ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব নয়। মহাপরিকল্পনা প্রণয়নের কর্মযজ্ঞের বিভিন্ন পর্যায়ে কর্মকাণ্ড এবং এতে বিভিন্ন স্টেক হোল্ডারের অংশগ্রহণ আজকের এই কর্মশালার আলোচ্য বিষয়। সেই প্রয়োজনীয়তা থেকে স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 অনুসারে দ্বিতীয় তফসিল ধারা 32 প্রতিটি পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়নের বাধ্যবাধকতা রয়েছে। নগর মাস্টার প্ল্যান শুধুমাত্র একটি নকশা বা দলিল নয়, এটি একটি শহরের ভবিষ্যৎ দিক নির্দেশনা। ভূমি ব্যবহার, সড়ক ও পরিবহন ব্যবস্থা, পানি সরবরাহ, ড্রেনেজ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহিষ্ণুতা এবং সামাজিক অবকাঠামো সবকিছুকে সম্মিলিতভাবে বিবেচনায় নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে একটি বাস্তবসম্মত ও কার্যকর মাস্টার প্ল্যান প্রণয়ন আমাদের মূল লক্ষ্য। পরামর্শ প্রতিষ্ঠানসমূহের প্রতি আমার অনুরোধ থাকবে, ওনারা যেন মাঠ পর্যায়ের বাস্তব তথ্য, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ চাহিদা যথাযথভাবে বিশ্লেষণ করে মাস্টার প্ল্যান প্রণয়ন করবেন। একই সঙ্গে পৌর কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি আহ্বান থাকবে, ওনারা যেন প্রয়োজনীয় তথ্য, সহযোগিতা এবং দিক নির্দেশনা প্রদান করেন। এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিএলআই গুলো একটা চার্ট আগে দেখানো হচ্ছে যে আমরা 68% অলরেডি অ্যাচিভ করেছি স্যার, এবং 21% স্যার ওয়ান ট্র্যাকে আছে, এবং 11% আমাদের কিছুটা প্রবলেম হচ্ছে বিভিন্ন কারণে, এটা হয়তো আমরা অ্যাচিভ করবো। যেমন স্যার একটা ছিল স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর। পৌরসভা ফান্ড ট্রান্সফার করতে হলে একটা স্যার স্ট্যান্ডার্ড তাদের প্রসিডিউর থাকবে। যে প্রসিডিউর বলে স্যার যেমন উপজেলা ম্যানুয়াল ছিল, পৌরসভার একটা ম্যানুয়াল হবে। আমরা স্যার গত 3 দিন আগে পৌরসভা দেখেছিলাম, এটা স্যার ডেভেলপমেন্টেরটা সম্ভবত স্যার হয়ে গেছে, আমরা পেয়েছি। রাজস্বটা আমরা এক মাসের মধ্যে পেয়ে যাবো। ওটা পেলে স্যার এখান থেকে আমরা ডিএলএটা ক্লেম করতে পারবো স্যার আমাদের টাকাটা। আমাদের স্যার এখানে একটা গ্রাফিক দেখতেছি যে আমরা আমাদের মোট 592টা স্যার স্কিম আছে। 592টা স্কিমের জন্য আমাদের 5,308 কোটি টাকা বরাদ্দ ধরা আছে স্যার। অলরেডি স্যার আমরা 28টি কাজ সম্পূর্ণ প্যাকেজ সম্পন্ন করেছি, যার কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে 829 কোটি টাকা। স্যার ইতিমধ্যে আমাদের চলমান রয়েছে 308টি প্রজেক্ট, যার এস্টিমেটেড কস্ট হচ্ছে, কন্ট্রাক্ট অ্যামাউন্ট হচ্ছে 2,680 কোটি টাকা। আমাদের স্যার নাম্বার অফ স্কিম টু বি টেন্ডার ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26 আমাদের আগামী এই জুন পর্যন্ত স্যার আমরা আরও 141টি টেন্ডার করবো, যার ভ্যালু হলো 1,002 কোটি টাকা। এবং আপনার সবাই অবগতি জানাচ্ছি স্যার আমরা অলরেডি প্রায় 80টি প্যাকেজের প্রায় 800 কোটি টাকার মধ্যে টেন্ডার আমাদের পাইপলাইন আছে, যেটা আমরা আগামী 20-25 দিনের মধ্যে রিসিভ করবো স্যার। এছাড়া স্যার আমাদের আরও 115টি স্কিম বাকি রয়েছে, রেস্ট স্কিম। এই রেস্ট স্কিমে স্যার আমাদের এই 115টির মধ্যে পূর্ত হয়েছে স্যার 27টি। এবং ওএনএম, আপনি স্যার জানেন যে আমাদের ওএনএম একটা এখন আমরা ডিসিশন নিতে পারিনি যেটা কীভাবে করবো, যেহেতু এখানে মেয়ররা নাই। তো এটার জন্য স্যার 115টা বাকি আছে, 88টা বাকি আছে। এই 88 এবং 27 মিলে 115টা স্যার আমাদের রেস্ট অ্যামাউন্ট রয়েছে স্যার।
তাহলে এবার আমরা আসছি আমাদের যে আজকে যে ওয়ার্কশপে যে বিষয়টা মাস্টার প্ল্যান, এটা স্যার আমাদের ডিএলআই 5 নম্বর ডিএলআইতে বর্ণিত রয়েছে। 63 রিস্ক ইনফর্ম মাস্টার প্ল্যান অ্যাপ্রুভ। এখানে স্যার আমাদের মাস্টার প্ল্যান কিছু স্যার আমরা আপডেট করছি এবং কিছু কিছু স্যার আমরা নতুন করছি। একসাথে মিলে স্যার আমাদের এই 363টা মাস্টার প্ল্যান স্যার আমরা 4টা গ্রুপে 4টা ফার্মকে আমরা এখানে এনগেজ করেছি মাস্টার প্ল্যানগুলো বাস্তবায়ন করার জন্য, যেটা কন্ট্রাক্ট ভ্যালু স্যার 62.75 crore। আমাদের সাথে মাস্টার প্ল্যানের যে তথ্যটা মোট 259টা মাস্টার প্ল্যান এলজিডি প্রিপেয়ার করেছে, গেজেট হয়েছে স্যার 5টি। আমাদের স্যার প্রিপারেশন আপডেট অফ মাস্টার প্ল্যান হচ্ছে স্যার 63টা আমাদের প্রজেক্টের আওতায়। তার মধ্যে স্যার আপডেট বাই আইওডি স্যার 51টি, আর নিউলি নতুন স্যার করা হচ্ছে আরো 12টি স্যার। ল্যান্ড ইউজ প্ল্যানের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, ন্যাশনাল পলিসির ক্ষেত্রেও কিছু জিনিসকে আমরা এখানে নিয়ে আসি। যেমন আমাদের একটা ন্যাশনাল কমিটমেন্ট আছে যে আমরা এগ্রিকালচার কৃষি জমিতে যতদূর সম্ভব যেখানে একের অধিক ফলন হয় সেই জমিগুলোতে আমরা হাত দিব না। সো এই জায়গাটাকে আমরা গুরুত্ব দিই ল্যান্ড ইউজ প্ল্যান যখন আমরা করছি, যে আমাদের যে কৃষি জমি আছে কিপ ইট ইনট্যাক্ট, এবং এইখানেই প্রয়োজনীয়তাটা আসে কেন আমাদের মাস্টার প্ল্যান করা দরকার। আমরা যদি মাস্টার প্ল্যান না করে ভূমি ব্যবহারকে লক না করতে পারি, আমরা লক শব্দটাকে কমন ইউজ করি, যদি লক না করতে পারি তাহলে মানুষ যত্র বাড়ি করবে। একজন কৃষকের যখন অনেক জমি থাকে, অফুরন্ত জমি থাকে, অফুরন্ত না হলে অনেক জমি থাকে, তার 4 বা 5 ছেলে মেয়ের মধ্যে যখন এটা বন্টন হয় তখন প্রত্যেকেই চায় তার ভাগের অংশে তার ঘর করতে, তার গোলা ঘর করতে। তো এর ভিত্তিতে হয় কি যে কৃষি জমি ফ্র্যাগমেন্টেড হয় এবং প্রতিটা ফ্র্যাগমেন্টের মধ্যে একটা হাউজার ডেভেলপ করে, যার ফলে ডেভেলপ হয়। তা আমরা যে পরিকল্পনার যে কমিটমেন্টগুলো করছি, গ্লোবাল যে কমিটমেন্টগুলো, সেটার মধ্যে আমরা বলছি যে এই ভূমি ব্যবহারটা আমরা রেস্ট্রিক্টেড রাখবো। সো ফার্স্ট যেটা হলো এগ্রিকালচার ল্যান্ডকে প্রোটেক্ট করবো। সেকেন্ড থিং, আমাদের যে আরবান এরিয়াকে আমরা যেটা ডিক্লেয়ার করতেছি সেটাকে প্রপার ফ্যাসিলিটি। আপনি একটা চিন্তা করেন, একটা পৌরসভা আমাদের দেশে কত হয়, 25 থেকে 40 কিলোমিটার এরকম সাইজের হয়ে থাকে। এখন 25 থেকে 40 কিলোমিটার একটা পৌরসভা যদি আপনি দেখেন যে মানুষ থাকে আসলে 4 থেকে 5 স্কয়ার কিলোমিটার, এর বেশি থাকে না, সাধারণত থাকে। বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে 5 স্কয়ার কিলোমিটারের মধ্যে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল সবকিছুই আছে, বাদ বাকি 15-20-25 কিলোমিটার দেখা যায় যে আছে কৃষি। তাহলে আমাদের এই যে আরবানাইজেশন যে এলাকাটাতে হয়েছে, সে আরবানাইজেশন যেন পরিকল্পিত হয়। পরিকল্পিত না হলে হবে কি, কৃষি জমিগুলো দখল হয়ে যাবে। তাহলে আমাদের ল্যান্ড ইউজ প্ল্যান এবং আরবান প্ল্যানে আমরা যেটা করছি যে আমাদের এই যে আরবান এরিয়া আছে যে 4 স্কয়ার কিলোমিটার আউট অফ 25 ফর এক্সাম্পল আমি দিই। তাহলে এই যে জনসংখ্যার যে বৃদ্ধি হবে সেটা গণনা করে এখন থেকে 20-25 বছর পর যে জনসংখ্যার বৃদ্ধি হবে সেটাকে কিভাবে আমরা এই 4 থেকে 5 স্কয়ার কিলোমিটারের মধ্যে আনবো যেন তারা সকল নাগরিক সুবিধা পায়। কারণ লোকজন যদি সব জায়গায় ছড়ায় থাকে, আপনি সলিড ওয়েস্ট কালেকশনের সার্ভিস দিতে পারবেন না, ওয়াটার সাপ্লাই দিতে পারবেন না, রোড অ্যাক্সেস দিতে পারবেন না। এইখানেই পরিকল্পনাটা প্রয়োজনীয়তাটা আসে এবং এখানেই লোকাল গভর্নমেন্টের জন্য একটা ডকুমেন্ট দরকার যেটা তারা ফলো করে তাদের শহরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আমরা আসলে ল্যান্ড ইউজ প্ল্যান এবং আরবান প্ল্যানের মধ্যে করছি। এরপরে আছে আমাদের ট্রান্সপোর্ট প্ল্যান, ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আপনারা এখন যে কোনো পৌরসভায় গেলে 1-2টা রুট পাবেন, যে রুটের মধ্যে বড় ডিজেল চালিত ইঞ্জিন চলে, আমি কি বলে জানি না, টেকে লেখা একটা বলে, ব্যাটারি বাইক বাদেও 3 চাকার যেটা ডিজেল আছে, আবার ব্যাটারি বাইক আছে, দেখবেন তাদের কিছু রুট আছে। তো আমরা এই পৌরসভাগুলোতে এই রুটগুলোকে স্টাডি করতেছি, স্টাডি করে সেগুলোর কোথায় থামে। তো আমরা যখন আমাদের তো ঢাকার বাইরে বাংলাদেশের কোথাও আসলে পাবলিক ট্রান্সপোর্টকে কন্ট্রোল করার কোনো অথরিটি নেই। ঢাকায় আছে ডিটিসিএ, কন্ট্রোল করে কিনা জানি না, বাট অফিসিয়ালি আছে। এবারে চিটাগাংয়ের জন্য পরিবহন সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো প্রতিষ্ঠান নাই আমাদের ন্যাশনাল স্কেলে। চিটাগাংয়ে যে মেট্রো স্টাডি চলতেছে সেটাও ঢাকা ডিটিসিএ করতেছে, যদিও তো আমরা যেটা চেষ্টা করছি যে পৌরসভা যেন এই যে ছোট ইজি বাইক বলি, আমরা ব্যাটারি বাইক বলি, তারপর বড় বড় যে ডিজেল চালিত জিনিস আছে সেগুলোকে যেন একটা নীতিমালার আওতায় আনে। আমাদের কোনো পৌরসভা ব্যাটারি বাইককে অনুমোদন দিয়েছে, অধিকাংশ পৌরসভায় কোনো অনুমোদনের বিষয় না। এই যে একটা রেভিনিউ আর্নিং এর একটা উপায়, এটাকেও আমরা ফ্ল্যাগ করছি মাস্টার প্ল্যান। আমাদের দেশে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো বিজনেস করতে জানে না, যেটা আসলে উন্নত দেশে আমরা যেটা দেখি যে মানুষজন মিউনিসিপ্যাল ট্যাক্স বা এই ট্যাক্সের ভয় পায় যে অনেক বেশি টাকা দিতে হবে। আমাদের দেশে পৌরসভাগুলো এই ট্যাক্সটা এখনো নাই, যেহেতু
আমরা অনেক বেশি জনপ্রিয়তা নিয়ে চিন্তা করি যে এইবার ট্যাক্স দিলে আগামীবার ভোট পাবো না। তো এর ভিত্তিতে আমাদের আসলে ট্যাক্সটাও অ্যাকর্ডিং টু আইন আসলে বাংলাদেশের কোথাও আপনি ট্যাক্সটা পাবেন না, যে দেওয়া হচ্ছে এটা আসলে নাই। তো আমরা এই জায়গাটাকে এমফাসিস দিয়েছি মাস্টার প্ল্যানের আওতায়। যেটা আমি ফোকাস করতে চাচ্ছি এখানে, যে মাস্টার প্ল্যান শুধুমাত্র যে রাস্তা এবং ড্রেন না, ইট হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ পলিসি ফ্রেমওয়ার্ক দ্যাট উই আর সাজেস্টিং, and at the same time যে এটা ফিনান্সিয়াল প্যাকেজ ফিনান্সিয়ালি কিভাবে একটা পৌরসভাকে সাস্টেইনেবল করা যায়, লার্নিং ফ্রম দ্য ডিফারেন্ট কান্ট্রি অ্যারাউন্ড দ্য গ্লোব, সেই জিনিসটাকে আমরা এটা আনার চেষ্টা করছি। আমরা জানি যে এক ধাক্কায় বা এক জেনারেশনের পক্ষে এটা সম্ভব হবে না, কিন্তু শুরু না করলে কখনোই হবে না। সেই বিশ্বাসের ভিত্তিতে আমরা এই জিনিসগুলোকে মাস্টার প্ল্যানের মধ্যে আনার চেষ্টা করছি। আমি সব কম্পোনেন্ট নিয়ে কথা বললাম না, আমাদের আরো একটা কম্পোনেন্ট আছে মিউনিসিপাল সার্ভিস, যেখানে সলিড ওয়েস্ট ওয়াটার সাপ্লাই, এই জিনিসগুলো আমরা কভার করছি। আমাদের পরবর্তীতে আছে যে এই সব স্থানিক প্ল্যানগুলো, যেটা ফিজিক্যাল প্ল্যান বা স্থানিক প্ল্যান, সেগুলো সব লেয়ারে যখন তৈরি হয়ে যাবে তখন আমরা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেককে আলাদা করবো। অর্থাৎ আমরা যেন দেখতে পারি যে 1 নম্বর ওয়ার্ডে, যে কোনো একটা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে কোন কোন রাস্তা হবে, 2 নম্বর ওয়ার্ডে কোন কোন রাস্তা হবে, এটাকে আলাদা করে। এটা অনেক বেশি লোকাল লেভেল প্ল্যানিং বলা হচ্ছে এই কারণে যে সার্বিকভাবে বাংলাদেশে যখন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যে যদি আমরা আগের প্ল্যানগুলো দেখি 2010-11 সালের প্ল্যানগুলো থেকে, সেগুলো নিয়ে অনেক বেশি কথার বিষয় আছে যে পাবলিক জানে না, এরকম একটা বিষয় আছে। সেই জন্য আমরা খুব চোখ রেখেছি যেন জনগণকে সম্পৃক্ত করা যায় প্রতিটা স্তরে, এবং একইভাবে প্রত্যেক ওয়ার্ডকে যেন আমরা বলতে পারি এই হলো আপনার ওয়ার্ডের প্ল্যান দ্যাটস গোইং টু হ্যাপেন ইন নেক্সট 20 ইয়ার্স ইফ এভরিথিং গোস। আচ্ছা, এলিমেন্টে ওগুলো কি 5, 10, 20? এটা হলো টাইম ফ্রেম 5 ইয়ার্স 10 ইয়ার্স। যেমন স্ট্রাকচার প্ল্যান হলো 20 ইয়ার্স এর জন্য, ল্যান্ড ইউজ প্ল্যান 10 ইয়ার্স এর জন্য। আমরা সাজেস্ট করছি 10 ইয়ার্স পর এটা রিভিশন দরকার। সো আমরা বলছি যে এগ্রিকালচারকে আমরা ইনটেক্ট রাখবো এবং আরবানাইজেশনটা এক পার্টিকুলার এক এলাকার মধ্যে বা এই এলাকায় রাখবো, কিন্তু 10 বছর পর দেখা গেল সেটা রাখা সম্ভব হলো না। কারণ আমরা প্ল্যান করছি পৌরসভা যদি স্ট্রং না হয়, একজন লোক যদি আনঅথরাইজড ভাবে এক জায়গায় বিল্ডিং করে, পৌরসভা যদি সেটা স্ট্রিক্টলি না ধরতে পারে, তাহলে ফ্রিঞ্জ ডেভেলপ হবে। তাহলে 10 বছর পর হয়তো ল্যান্ড ইউজটা রিভিশন করা লাগবে। আপনারা যদি খেয়াল করেন ঢাকা শহরের ক্ষেত্রে, আপনি যদি ঢাকা শহরের যে কোনো বিল্ডিং দেখেন, দেখবেন যে সেটব্যাক ভায়োলেশন আছে, আর সামনে যেটুকু জায়গা ছাড়ার কথা ছাড়েনি, পিছনে যেটুকু ছাড়ার কথা ছাড়েনি, কিন্তু বসুন্ধরায় যান যে দেখবেন সব মানছে। সো ঢাকার মধ্যে আমরা দেখি যে বিল্ডিং করার ক্ষেত্রে সেটব্যাকের ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট হয় ডিপেন্ডিং অন অথরিটি হু ইজ কন্ট্রোলিং। একইভাবে একটা পৌরসভায় আমরা যে পরিকল্পনা করছি সেটা যে 100% রাখতে পারবে পৌরসভা, এই বিশ্বাসটা এখন অর্জনের মতো জায়গায় আসেনি। তাদের ক্যাপাসিটি অনেক দুর্বল, তারা যে ফ্রেমওয়ার্কে চলে সেটা অনেক দুর্বল, নির্বাচিত যে প্রতিনিধিতে আসেন তাদের এইটার উপর আন্ডারস্ট্যান্ডিংটাও এখনো দুর্বল, অনেক বেশি তারা জনপ্রিয়তার উপর রাখতে চান। সে কারণে আমরা মনে করছি যে ল্যান্ড ইউজটা এভরি 10 ইয়ার্স রিভিশন হওয়া দরকার। এইভাবেই আছে টার্মস অফ রেফারেন্স এবং অন্যান্য জায়গায়। ট্রান্সপোর্টেশন প্ল্যান ও 10 ইয়ার্স ধরে করা, যেহেতু আমরা ডিমান্ড যেমন আমরা যদি কার ওনারশিপের গ্রোথ দেখি, ঢাকা শহরে 6% লোকের গাড়িতে অ্যাক্সেস আছে, একটা পৌরসভায় কত আছে? 1% স্বাভাবিকভাবে, কিন্তু এই যে মানুষের ভাগ্যের পরিবর্তন কোন রেটে হবে এটা আমরা একটা ধারা দেখতে পারি, কিন্তু আসলে অনেক কিছুর উপর নির্ভর করে রাজনৈতিক স্ট্যাবিলিটি এবং অন্যান্য বিষয়ের উপর। সেই কারণে ট্রান্সপোর্ট প্ল্যানটাও আমরা মনে করি 10 বছর পর আমরা একটা প্ল্যান দিব, পাবলিক ট্রান্সপোর্টের রুট দিব, বাট দ্যাট মে নিড টু চেঞ্জ। যদি একটা পৌরসভা একটা ইন্ডাস্ট্রি কেউ করে, তাহলে ডেফিনেটলি সেই ইন্ডাস্ট্রির জায়গাটায় আমাকে পাবলিক ট্রান্সপোর্টের কানেক্টিভিটি দেওয়া লাগবে, কিন্তু ইন্ডাস্ট্রি হবে কিনা আমরা জানি না। হয়তো জায়গা অ্যালোকেট করছি আমরা, কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য উপযোগী ব্যক্তি বা ফরেন কাউন্টারপার্ট আসতে হবে, যেটা নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের দেশের পরিকল্পনার মধ্যে যেটা থাকে, এটা আমি পরিকল্পনাবিদ হিসাবে আমাদেরই সমালোচনা হয়ে যায় যে আমরা যেটা করি, আমরা পরিকল্পনার মধ্যে ডিজায়ার লিস্টটা নিয়ে আসি। যেহেতু আমরা সবাইকে সন্তুষ্ট করতে চাই, আমাদের স্টেক হোল্ডার কনসালটেশন থাকে। ডাক্তার সাহেব বলে 2টা হসপিটাল দেন, লোকাল লোকজন বলে নদীর 100 ফিট পর পর ব্রিজ দেন। আমরা বিতর্ক এড়াতে আমরা দেখা গেছে অনেক সময় ইনফ্রাস্ট্রাকচারকে নিডের রেসপেক্টে অনেক বেশি দিই। নিডের রেসপেক্টে না, আমাদের ইকোনমির রেসপেক্টে। একটা পৌরসভা 1 বছরে কত টাকা অ্যালোকেট পায় তার ডেভেলপমেন্টের জন্য, আমরা যদি সেই বিচার করি, সেইটার রেসপেক্টে আমরা প্ল্যানে যেগুলো সাজেস্ট করি সেগুলো অনেক বেশি বড়, সুপারফ্লুয়াস হয়ে যায়, অনেক বেশি বড়। এইটাকে আমরা রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করেছি যে গত 10 বছরে একটা পৌরসভা যেটা পেয়েছে
আগামী বছরেই তো সেই টাকাটা পাবে না, আসলে এটা আমরাও জানি। আমাদের ইকোনমিক স্ট্রেন, আমাদের জিডিপি গ্রোথ সবকিছু দেখে আমরা এটাকে রিয়েলিস্টিক দেওয়ার চেষ্টা করছি। এরপরে হলো আমাদের একটা বড় সময় গিয়েছে, প্রায় 8 থেকে 10 মাস ডাটা কালেকশন। যেহেতু ডাটা কালেকশন টার্মস অফ রেফারেন্সে প্রচুর ডাটা কালেকশন করতে বলার কথা, প্রতিটা স্ট্রাকচার, প্রতিটা লাইট পোস্টের লোকেশন থেকে শুরু করে এভরিথিং হ্যাজ টু বি ভেরি অ্যাকুরেটলি ড্রন অন দ্য ম্যাপ। সো আমাদের হিউজ ডাটা কালেকশন ফেজ গিয়েছে এবং একই সাথে সাথে আমাদের এফজিডি এবং স্টেক হোল্ডার কনসালটেশন করতে হয়েছে। এফজিডি স্টেক হোল্ডার কনসালটেশন কী কী করেছি আমরা, এবং তার একটা লিস্ট আমি পরবর্তীতে দেখাবো। এবং আমরা ন্যাশনাল পলিসি এবং স্ট্যান্ডার্ডগুলো দেখার চেষ্টা করছি যে আমাদের ন্যাশনাল পলিসি কী আছে যেটা আমাদের প্ল্যানে আসা দরকার। আমি আবারও বলি যে আমাদের হাউজিং পলিসি আছে, হাউজিং পলিসি নাম্বার 1 টার্গেট কি, সবার জন্য বাসস্থান। যখন আমরা সবার জন্য বাসস্থান বলি এবং একটা পৌরসভা যখন দেখি যে 65 থেকে 70% লোক পোভার্টি লেভেলের নিচে বাস করে, তাহলে আমার জন্য এটা ফার্জে কিফায়া হয়ে যায় যে ওই 70% লোকের জন্য বাসস্থানের ব্যবস্থা আমি কি করছি, তাই না? তো এই জায়গাগুলো আমরা একটু রিয়েলিস্টিক্যালি করার চেষ্টা করছি যে যিনি ভূমিহীন, যিনি পোভার্টি লেভেলের নিচে বাস করেন, যার ক্যালোরি ইনটেক গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক কম, তার জন্য জমি কিনে বাড়ি কেনা সম্ভব। তাহলে এই যে লোকগুলো যারা ছাপড়া ঘরে থাকে, ভাঙা ঘরে থাকে, তাদেরকে আমরা আসলে পরিকল্পনা কি দিচ্ছি? আমাদের অধিকাংশ পরিকল্পনা আমরা বড় লোককে দিই। তো আমরা দেখার চেষ্টা করছি যে আমাদের ন্যাশনাল পলিসিতে আমরা এই জিনিসগুলো শুধু বলেই চলে যাই, কিন্তু আমরা পরবর্তীতে প্ল্যানে রাখি না বা রাখতে পারি না। কারণ আপনি উন্নত বিশ্বে দেখলে সেখানে দেখবেন যে কাউন্সিল বা পৌরসভার আন্ডারে পুয়ারদের জন্য হাউজিং প্রজেক্ট আছে, রো হাউজিং আছে, সেখানে তারা নামমাত্র মূল্যে বা অনেক কমে দিতে পারে। আমাদের দেশে এটা দেওয়া সম্ভব না, গরিব মানুষের সংখ্যা এত বেশি যে আপনি যদি এইভাবে দিবেন। আশ্রয় প্রকল্পের মাধ্যমে গভর্নমেন্টের একটা প্রচেষ্টা ছিল, গত গভর্নমেন্টের মাধ্যমে তারা অনেক প্রজেক্ট করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আছে। এটাকে কিভাবে আমরা সাস্টেইনেবল করতে পারি? আপনারা খেয়াল করবেন আশ্রয়গুলো অধিকাংশ ক্ষেত্রে পৌরসভার বাইরে, তাই না? কারণ তারা খাস জমি খুঁজে সেখানে দেওয়ার চেষ্টা করছে এবং দেখা গেছে এমন জায়গায় দেওয়া হয়েছে যেখানে এমপ্লয়মেন্ট নাই, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি নেই, যার ফলে ওখানে অধিকাংশ ক্ষেত্রেই যাদেরকে থাকার উদ্দেশ্যে করা অনেক ক্ষেত্রে তারা নাই। শহরের ক্ষেত্রে এরকম করাটা একটু ডিফারেন্ট। তো আমরা এই জন্য কিভাবে গরিব মানুষকে, মাস্টার প্ল্যান কিভাবে গরিব মানুষকে সার্ভ করতে পারে সেই জিনিসটা আমরা করার চেষ্টা করছি। সো অল দিস কাম ফ্রম দ্য ন্যাশনাল পলিসি আন্ডারস্ট্যান্ডিং। তো যেটা বলছিলাম যে পাস্ট মাস্টার প্ল্যান রিভিউ, ডাটা কালেকশন এবং এফজিডি স্টেক হোল্ডারের মাধ্যমে আমরা আসলে প্ল্যানিং ইস্যুগুলো পেলাম যে কি কি ইস্যু আছে যেগুলো প্ল্যানিং এ সলভ করা যেতে পারে বা অ্যাড্রেস করা যেতে পারে। পরবর্তীতে আমরা ন্যাশনাল পলিসি আসার পর আমাদের একটা পলিসি ফ্রেমওয়ার্কও হলো যে কি কি পলিসি আমরা আসলে এখানে দিব এবং সেই পলিসির এখতিয়ার কি, কোনটাকে ইমপ্লিমেন্ট করবে। আমরা যদিও এনজিডির তরফ থেকে মাস্টার প্ল্যান করছি, কিন্তু আমাদের রিকমেন্ডেশন গভর্নমেন্টের অন্য অর্গানাইজেশনের ক্ষেত্রেও আছে যে বিপিএইচই কোন এলাকায় টিউবওয়েল, কারণ দেখা গেছে যে আমরা বলি অনেক পৌরসভায় পলিসেন্ট্রিসিজম আছে। পলিসেন্ট্রিসিজম হলো একটা মেইন শহর আছে, কিন্তু দেখা গেছে বেশ কিছুটা গ্যাপ দিয়ে অন্য জায়গায় দেখা গেছে 300-400 পরিবার থাকে। সো এরকম পলিসেন্ট্রিক যখন গ্রোথ হয়, সেখানে একটা জায়গা থেকে ওয়াটার সাপ্লাইয়ের মতো সাপ্লাই দেওয়া সম্ভব হয় না, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো এরকম জায়গায় হয়তো ডিপিএইচই আসতে পারে। তো এরকম ভাবে আমরা যখন প্রকল্পের তালিকা তৈরি করি, প্রকল্প প্রস্তাবনা করি, তখন গভর্নমেন্টের অন্য অর্গানাইজেশনকেও ইনভাইট করি এবং তারা কোন সাল নাগাদ ওখানে করতে পারে, কোন অর্গানাইজেশন করতে পারে। তো এই কারণে এই পলিসি ফ্রেমওয়ার্কটা গভর্নমেন্টের ডিফারেন্ট অর্গানকে ইনকর্পোরেট করে করা। এর ভিত্তিতে, এই সব কিছুর ভিত্তিতে আমরা একটা ডিমান্ড এস্টিমেশন করি যে আমাদের ডেভেলপমেন্টের নিডটা কি, আমাদের কত কিলোমিটার রাস্তা করা দরকার, কত কিলোমিটার ড্রেন করা দরকার এবং সেগুলোর লোকেশন, স্থানীয় জায়গা। এটাই হলো ওভারঅল মাস্টার প্ল্যানের ওয়ান অফ দ্য থিং, আমরা ডিমান্ড এস্টিমেশন। এই ডিমান্ড এস্টিমেশনের ভিত্তিতে আমাদের মাস্টার প্ল্যান। এবং আপনারা নিচে স্লাইডে যে বক্সগুলো দেখছেন, এগুলো হলো মাস্টার প্ল্যানের ডিফারেন্ট কম্পোনেন্ট, যেটা আগে বলেছি। সো স্ট্রাকচার প্ল্যান, এনভায়রনমেন্টাল সেক্টর ম্যানেজমেন্ট প্ল্যান, ড্রেনেজ প্ল্যান, আরবান সার্ভিসেস প্ল্যান, এবং এই যে ডিফারেন্ট কম্পোনেন্ট আছে নিচে দেখছেন আপনাদের কাছে যে হ্যান্ডআউট আছে সেগুলো, এবং আমাদের ওয়ার্ড লেভেলের অ্যাকশন প্ল্যান। এরপরে আমি একটু, এটা হলো আমাদের জাস্ট ওভারঅল ওয়ার্কফ্লো। আমি একটু ডেটা কালেকশন নিয়ে আলাদা একটু ফোকাস রাখতে চাই এই কারণে, বিকজ দিস ইজ দ্য মোস্ট পেইনফুল পার্ট অফ মাস্টার প্ল্যান প্রিপারেশন, যে হিউজ ডেটা কালেক্ট করতে হয়, সেটা নিয়ে দুই চারটা কথা না বলি। আমরা যে ডেটাগুলো কালেক্ট করি তার মধ্যে একটাকে বলি আমরা ফিজিক্যাল ফিচার। ফিজিক্যাল ফিচার ইনকর্পোরেটস এভরিথিং লাইক
এনিথিং অন দ্য সারফেস। তো রাস্তা, ড্রেন, বিল্ডিং, কাঁচা বাড়ি, পাকা বাড়ি, খাম্বা থেকে শুরু করে সব কিছুর লোকেশনগুলো, সে বিল্ডিংয়ের ক্ষেত্রে নাম্বার অফ ফ্লোর এবং কোন ফ্লোরে কী ধরনের ইউজ হয়। তো একটা বিল্ডিং কি পিওর রেসিডেন্সিয়াল নাকি তার কিছুটা কমার্শিয়াল আছে রেসিডেন্সিয়াল, আমরা এই সময় এই তো ফিজিক্যাল ফিচার সার্ভে করা হয়। এটার মেথড হলো আমরা যেটা অ্যাডপ্ট করেছি সবগুলো পৌরসভার ক্ষেত্রে, সবগুলো প্যাকেজ একই মেথড ফলো করছি, সেটা হলো ড্রোন সার্ভে। তো পুরো পৌরসভাটায় ড্রোন সার্ভে হয়েছে, সেই ইমেজটাকে জিওগ্রাফিক্যালি রেকটিফাই করা হচ্ছে, তারপর সেখান থেকে বিল্ডিংকে ডিজিটাইজ করা হচ্ছে। এরপর আছে টপোগ্রাফিক সার্ভে। সেই টপোগ্রাফিক সার্ভেতে আমরা দেখার চেষ্টা করেছি বিল্ডিং আমাদের ল্যান্ড ফর্মটা কোথায় উঁচু কোথায় নিচু। এটা অনেক বেশি কাজে লাগে যে আমরা যখন ড্রেনেজের লেআউটটা তৈরি করি, আমাদের ল্যান্ড ইউজ সার্ভে আছে। সোশিও ইকোনমিক সার্ভেটা আমাদের দেখা দরকার এই কারণে, বা আমরা দেখছি এই কারণে যে আরবান যে সার্ভিসেসগুলো আছে সেগুলো আসলে ময়লা মানুষ কোথায় ফেলছে, তারা কেন পৌরসভার গাড়িতে দিচ্ছে না, আসলে কি সার্ভিস নাই, পানি তারা কোনটা খাচ্ছে, এবং এই এলাকার মানুষ কোন ধরনের প্রবলেম ফ্রিকুয়েন্টলি ফেস করে, এইরকম বিভিন্ন ইস্যু আছে। তো আমাদের ড্রাফট প্ল্যান করতে আরো 2-3 মাস সময় লাগবে। আমরা সাবমিটেড সার্ভে রিপোর্ট ইন অক্টোবর। আমরা শুরু করেছি সেপ্টেম্বরে, বিভিন্ন পৌরসভা একে একে দিয়েছে, আমরা অক্টোবরের মধ্যে শেষ করেছি সব প্যাকেজই, যার ফলে আমরা একটা গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করছি এজিডির কাছে যে তারা বলুন যে ওকে ডান। মাস্টার প্ল্যান তৈরি করার যারা জোনিং করে এইটা কার্যকরী না, এটা ওনার কথায় বলে দিছে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ফার্ম, দ্যাট প্ল্যানার হু অ্যাকচুয়ালি মেনশন দিস, কারেক্ট। এখন যেই দেশেই আপনি পরিকল্পিত মনে করেন জোনিং ল ছাড়া আপনার আসলে এই পরিকল্পনাটা হয় না, এবং সেটা সমস্যাটা হলে দেখেন আমি একটা আরবিট্রারি ছবি দিছি যে যদি আজকে জোনিং লতে মাস্টার প্ল্যান থাকতো তাইলে এই 63টা পৌরসভার জোনিং ল অনুসারে আপনার এই যে কৃষি আবাসন এই জিনিসগুলি সেট হয়ে যেত, এবং এইটার ভিতরের ডিটেইলিংটা এই প্ল্যানিং যারা করতেছে তারা আসলে মাস্টার প্ল্যান তৈরি করতে। নগরায়ন পলিসি পাস হয়েছে, একটা পলিসি যেটা দরকার সেটা হলো যে জাতীয় ভৌত পরিকল্পনা, ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান হবে স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্কের ভিতরে, ইটস এমবেড স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্কের ভিতরে ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান এমবেড হয়ে হবে। এই ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিংয়ের ভিতরে বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় এবং সংস্কার যে ভৌতর বিষয়ক যে পলিসি সেইগুলি ঢুকে যাবে, এবং সেইটা দিয়ে হইলো যে আপনার পুরো স্ট্রিমলাইন হয়ে যাবে। দিস ইজ দ্য কনসেপ্ট। বাংলাদেশে ভৌত ও স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার জন্য পরিকল্পনাবিদদের নিয়ে কোনো নির্দিষ্ট অধিদপ্তর নেই। পরিকল্পনাবিদদের নিয়ে কোনো অধিদপ্তর যদি আপনার না থাকে একটা দেশে, তাহলে আপনি পরিকল্পনা করাবেন কিভাবে? এটা নাই। ইউডিডি, আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট, আই এম নট রিকগনাইজড ইট অ্যাজ এ প্ল্যানার্স মানে প্ল্যানিং ডিপার্টমেন্ট, ইট ইজ আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট। এইটা প্ল্যানিং ডিপার্টমেন্ট করলে সেইটার ভিতরে এইটাকে পুনর্গঠন করিয়া আমাদের, এটা হলো আমার ব্যক্তিগত মতামত, যে আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট থেকেই আপনার পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট, ফিজিক্যাল প্ল্যানিং ডিপার্টমেন্ট, টাউন অর কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্ট হয়ে যাবে, এবং এটার প্রস্তাব আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটার ভিতর দিয়ে। একটি পরিকল্পিত ভৌত স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দেশে জাতীয় ভৌত পরিকল্পনা কাউন্সিলের প্রধান হিসাবে সরকার প্রধান থাকবে, এবং এইটা সরকার প্রধান ওই যে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশে নাই, কিন্তু নগরায়ন পলিসিতে কিন্তু সরকার প্রধানকে দিয়ে আর লোকাল গভর্নমেন্ট ডিভিশনের সচিবকে দিয়ে ওখানে কমিটির প্রস্তাব আছে। আলহামদুলিল্লাহ এইটা পাশ হয়ে গেছে ওই জায়গায়। আর ওইটা আমি বলছি ভূমি ব্যবহার নীতিমালা অনুসারে জোনিং ল করার কথা, এটা 5 নম্বরে। 6 নম্বরে হলো বাংলাদেশে উন্নয়নের বাজেটের ওই যে অংশটা যে ডিপিপি তৈরি করা হয়, এইটা আমি বলেছি যে এই যে আপনার নির্দেশিকা যে সরকারি খাতে উন্নয়ন প্রণয়ন ও প্রক্রিয়াকরণ অনুমোদন, এই গাইডলাইনের ভিতরে যদি পৌরসভার মাস্টার প্ল্যান তৈরি করা হয়, সেইটাকে গেজেট করা হয়, গেজেট করে যদি আপনার এই গাইডলাইনে আসে যে পৌরসভার ডিপিপি বা স্কিম নেওয়ার ক্ষেত্রে এইটার থেকে এই মাস্টার প্ল্যানের ক্রম অনুসারে আপনার ডিপিপি করবে, এবং এইটা আপনার
ফিজিক্যাল প্ল্যানিং ডিপার্টমেন্ট যখন ডিপিপি আসবে তখন চেক করবে যে মাস্টার প্ল্যানের সাথে এইটা যদি করা যায় তাহলে আপনার সবাই ডিপিপি করবে এবং এই মাস্টার প্ল্যান কার্যকরী হবে, আদারওয়াইজ এই মাস্টার প্ল্যান কোনো করে কার্যকরী হবে না। বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সমন্বয় করে পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন, এইটা বলছি আমাদের দেশে যে 5 ইয়ার্স প্ল্যান হয় এই 5 ইয়ার্স প্ল্যানের সাথে মিলাইয়া আপনার এই পঞ্চবার্ষিক পরিকল্পনা পৌরসভাগুলির হবে। তার মানে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা পাশ হওয়ার 6 মাসের ভিতরে সমস্ত মিউনিসিপ্যালিটির মাস্টার প্ল্যান হবে, তারা অ্যালাইন করবে যে আমাদের 5 ইয়ার্স প্ল্যানের স্ট্র্যাটেজিগুলি, তাইলে এটা করা সম্ভব। আপনি যদি আজকে মানে ডিভিশন ভিত্তিক বা জোনিং ভিত্তিক একটা কোম্পানিকে যে ফার্ম আছে তাদেরকে যদি 15-20টা করে দিয়ে যে উইদিন 6 মান্থ, এবং এই কার্যক্রমটা কিন্তু যখন আমাদের 5 ইয়ার প্ল্যান শুরু মানে পাস হবে অন্য অন্য দেশে তার 3-4 মাস আগে টর করে এই মাস্টার প্ল্যানগুলি করার প্রক্রিয়া করে, তারা ডাটাবেস করে 5 ইয়ার্স প্ল্যান অ্যাপ্রুভ হওয়ার পরে তার সাথে পলিসির সাথে ট্যাগ করে উইদিন 6 মান্থ। তখন হবে কি আমাদের যে এক্সিস্টিং পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে তার স্ট্র্যাটেজি পলিসিগুলি রিফ্লেক্ট হবে কিন্তু আপনার প্রত্যেকটা মাস্টার প্ল্যানে, এবং প্রতি 5 বছর পর পর মাস্টার প্ল্যান মডিফাই হবে অ্যাকর্ডিং টু দ্য 5 ইয়ার্স প্ল্যান এক্সিস্টিং সিস্টেম। আর যদি পুরোটা আপনি আনতে চান তাহলে ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান অথবা ন্যাশনাল স্পেশাল প্ল্যান। বাংলাদেশের ফিজিক্যাল প্ল্যানিং অথবা বাংলাদেশের নগরায়নের বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি কেউ থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব, কারণ আমি মালয়েশিয়ান টোটাল প্ল্যানিং সিস্টেমটা আমি জানি। পৃথিবীর অন্য অন্য 8-10টা দেশের প্ল্যানিং সিস্টেম আমি লেখাপড়া করেছি। আমি বিআইপির মেম্বার, আমি মালয়েশিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানার্সেরও মেম্বার, এবং আমি আমার ইঞ্জিনিয়ারিং বিষয় ভুলে আমি প্ল্যানারে কনভার্ট হইয়া গেছি। কেন? যে বাংলাদেশ যে অপরিকল্পিত সেই জায়গার থেকে তাকে পরিকল্পিত জায়গায় কিভাবে নিয়ে আসা যায় সেই জন্য। সবাইকে ধন্যবাদ। আপনারা ল্যান্ড ইউজ প্ল্যানের ক্ষেত্রে 10 বছরের কথা বলেছেন, এটা 10 বছর পর পর রিভাইজ করার বিষয়ে। এখন একটা মাস্টার প্ল্যান করার পরে যদি আবার আমরা সেটাকে 10 বছর পরে রিভাইজ করতে যাই, এক্সিস্টিং যে ল্যান্ডটা ইউজ হচ্ছে সেটা পুনরায় আবার সেটাকে কী করে চেঞ্জ করা পসিবল, এটা একটা বিষয়। আরেকটা হলো যে প্রত্যেকটা ল্যান্ডের তো লেয়ারের উপর ভিত্তি করে ইউজ হয়। আমার অনেকটা আনপ্ল্যান্ডভাবে আমাদের ল্যান্ডগুলো ইউজ হয়ে গেছে অনেক ক্ষেত্রে, বিশেষ করে পৌরসভাতে আমরা প্রায় সময় দেখি একটু অতিবৃষ্টির সময় সেখানে ওয়াটার লগিং সৃষ্টি হয়, কারণ ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেম আছে সেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে ভরাট করে নষ্ট করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে এক্সিস্টিং বর্তমানে যে ল্যান্ড ইউজ হচ্ছে এটার সাথে ন্যাচারাল যে ড্রেনেজ সিস্টেম বা ন্যাচারাল যে ইউজ সেটা কিভাবে ইন্টিগ্রেট করতে পারবেন, বা আপনাদের কোনো প্ল্যানে সেটা আছে কি না? যখন আসলে মাস্টার প্ল্যান করতে যাই তখন আমাদের এলিভেশন মডেল করি। ওখানে আসলে দেখানো এলিভেশন মডেলের সময় কিন্তু আমরা দেখতে পাই আমাদের ওয়াটার বডিগুলো কিভাবে আছে এবং কোন দিকে যাচ্ছে। তো আমরা মাস্টার প্ল্যান করার সময় আমরা প্রস্তাবিত যে রোডগুলো চিন্তা করি বা ড্রেনগুলো চিন্তা করি, ওই মডেল অনুযায়ী যদি আমরা প্রস্তাবনাটা রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মাস্টার প্ল্যানটা আরও বেশি ইনক্লুসিভ হচ্ছে। আরেকটা জিনিস, এই প্রকল্পে মাস্টার প্ল্যানগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জটাকে ইমফ্যাসিস দেওয়া হবে। ক্লাইমেট চেঞ্জের কোন কোন বিষয়গুলোকে আপনারা ইমফ্যাসিস দিবেন সেটা একটু জানা ছিল। ধন্যবাদ। একটা বিষয় যে আপনারা 4টা ক্লাস্টারে 4টা ফার্ম করেছেন, এখানে দেখলাম যে ঢাকাটা মোটামুটি এক জায়গায় আছে, অন্যগুলো দেখলাম উপরে নিচে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে আছে। হয়তো একটা কারণ আছে, আমার মনে হয় এটা এক জায়গায় হলে যে ফার্মটা কাজ পেত তাদের ডেটা কালেকশনের সুবিধা হতো। অথবা হতে পারে যে উত্তরের যে ধরনের নেচার বা দক্ষিণে হয়তো একটা কন্ট্রাস্ট কিছু থাকে, দেখার জন্য এটা করতে পারে। এটা হয়তো একটু আপনি কাইন্ডলি এক্সপ্লেন করবেন। এগুলো বাস্তবায়নের জন্য কোনো প্রজেক্ট নেওয়া হয় না, শুধু মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়েছে, এটা ডকুমেন্ট হিসেবে আসছে। বাস্তবায়নের জন্য যদি কোনো প্রজেক্ট না হয় আসলে এই ডকুমেন্টগুলো আর কোনো কাজে লাগবে না। ডিজাস্টার ইনক্লুসিভ যে মাস্টার প্ল্যানের কথা বলা হচ্ছে, আমরা যখন এই স্টাডি টেবিলটা দেখি ওখানে কিভাবে ইন্টিগ্রেশনটা হবে সেটা ওইভাবে রিফ্লেকশন আসে নাই। তো ওইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। মাল্টি ড্রোনটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে যখন আপনার ইমেজিং দরকার হয়, ডাটা কালেকশন করার দরকার হয় একদিনের মধ্যে। সো
কোনো ডিজাস্টার হয়েছে, কোনো বিষয় আছে যে আজকে থেকে কালকের মধ্যে ব্যাপক চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে মাল্টিপল ড্রোন ব্যবহার করা। আমরা যে ড্রোন জেনারেলি ভেরি, আমি বলবো অ্যাভারেজ র্যাঙ্কের ড্রোন ইউজ করেছি, খুব হাই প্রোফাইল হাই ট্র্যাক ড্রোন না আসলে। সেগুলোতে দিনের যে আলো থাকে, মানে আমরা যে আলো টাইমটার মধ্যে করতে চাই, ইউজুয়ালি 10:30 to 3:30 আমাদের প্রিফার্ড টাইম উইন্ডো, এটার মধ্যে আমরা আসলে 5 থেকে 7 কিলোমিটার করতে পারি। বায়োডাইভার্সিটি কনভারসেশনের আর একটা বিষয় বলেছিলেন, সেটা হলো যে আমরা কিভাবে বায়োডাইভার্সিটি কনজারভেশনকে অ্যাড্রেস করছি এবং আদৌ করা সম্ভব। আমরা যেটা করছি, আমরা বায়োডাইভার্সিটি সেন্সিটিভ রিজিয়নটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, বিশেষ করে বিল, যে কোথাও শীতকালে পাখি এসে বসে কিনা, কোনো এরিয়া আছে কিনা, এভাবে আমরা সেন্সিটিভ এরিয়াকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পৌরসভা এলাকার মধ্যে খুব বেশি এরকম নাই আসলে, কিন্তু তারপরেও আমরা যে দু একটা জায়গা পেয়েছি, আমরা সেগুলোকে রেখে আমরা ল্যান্ড ইউজে সেইটা আমরা অ্যাড্রেস করছি ডেফিনেটলি, যে সেখানে আরবানাইজেশন আমরা ডিসকারেজ করছি। মহিউদ্দিন সাহেব কয়েকটা বিষয় বলেছিলেন, কয়েকটা বিষয়, তার মধ্যে একটা হলো ম্যান পাওয়ার এবং ক্যাপাসিটি। ডেফিনেটলি এটা সাজেশনের মধ্যে আছে, কিন্তু এগেইন ইট গোজ টু দ্য হায়ার আপ, দে ডিসাইড দ্যাট পৌরসভা লেভেলে কীরকম ম্যান পাওয়ার দেওয়া দরকার, এবং এটা বিষয় এটা অনেক বেশি এলজিডির হাতে। ডক্টর জোবাইদুল কবির সিকে ইনকর্পোরেট করতে বলেছেন, স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আসলে আমি সিতে নলেজেবল না, কিছুটা পড়াশোনা করেও ব্যর্থ হয়েছি। সিতে লোক নাই বাংলাদেশে। আপনি যদি সি নিয়ে কাজ করতে চান, আপনি যেটা বললেন আর কি, ওই লেভেলের লোক, এক্সপার্ট লেভেলের লোক বাংলাদেশে স্বল্পতা আছে। বাংলাদেশে আপনারা শুনলেন তো 2 বা 3টা প্রজেক্ট হয়েছে, এবং এই প্রজেক্টে সি ইন্টিগ্রেট করাও এই মুহূর্তে খুব সম্ভব না। এটা হয়তো ডিফারেন্ট কোনো প্রজেক্টে চিন্তা করতে হবে। উনি আরেকটা বিষয় বলেছেন কবি সাহেব, সেটা হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে ওয়েস্ট টু এনার্জির যে কটা প্রজেক্ট হয়েছে সবগুলো ব্যর্থ হয়েছে, আপনারা হয়তো জানেন। সবচেয়ে বড় ইমপ্লিমেন্ট হয়েছে, প্র্যাকটিক্যাল অ্যাকশন করেছে, মানে ডিএফআইডির ফান্ডে মনে হয় প্র্যাকটিক্যাল অ্যাকশন করেছিল, খুব একটা আসেনি। কারণ আমাদের যে দেশে যে ওয়েস্ট থাকে, ওয়েস্টের এনার্জি ভ্যালু অনেক কম থাকে। লাউ শাকের খোসার সাথে চিংড়ির মাথা মিশানো যে কিচেন ওয়েস্টটা আসে, ওটা আপনার এনার্জি ভ্যালু এত কম যে ওইটা বার্ন করতে যে এনার্জি যাবে, ওখান থেকে সেই পরিমাণ এনার্জি আসে না। তো এই কারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, উনি বলে দিয়েছেন যে সর্ট অ্যাট সোর্স। তো আমরা এটা আমাদের পলিসির মধ্যেও গুরুত্ব আছে যে পৌরসভা যখন ওয়েস্ট কালেক্ট করবে, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে পৌরসভা এটা করতে পারে কিনা যে হাউস হোল্ড লেভেলে ওয়েস্টকে সেগ্রিগেট করে দিবে। সো আমরা আমাদের যে আমরা ড্রাফট পলিসি লিস্ট করেছি পর্যন্ত, তার মধ্যে একটা জিনিস আমরা রেখেছি যে ওয়েস্ট যদি সেগ্রিগেটেড হয়, পৌরসভা ফ্রি নিবে, আর নয় ফ্রি নিবে না। এরকম কোনো কিছু এনফোর্স করা যায় কিনা আমরা সে বিষয়ে চিন্তা করছি। তো ডেফিনেটলি সেগ্রিগেশন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা। সেগ্রিগেট হয় না, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, হাউস হোল্ড ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, এভরিথিং গোজ টুগেদার ইন ওয়ান প্যাকেট, অ্যান্ড মোস্ট অফেন ইট গোজ টু দ্য ড্রেন। তো এটা কিভাবে এনফোর্সমেন্ট করা যায়? ওয়েস্ট ইউরোপেও 20 বছর আগে প্রবলেম ছিল। দেখবেন যে সুইডেনের অনেক পুরনো ভিডিও দেখলে পাবেন, সুইডেন, ডেনমার্ক, ওই রিজিয়নটাতে পাবেন যে সলিড ওয়েস্ট যেখানে ডাম্পিং পয়েন্ট, ওখানে তারা ক্যামেরা বসাইতো। তারপরে তারা চালু করলো স্ক্যানার, এখনও মনে হয় আছে, যে আপনার ওয়েস্ট ফেলতে হলে আপনার সোশ্যাল আইডি কার্ড স্ক্যান করলে ওটা ওপেন হবে, তারপর আপনি ফেলবেন। তো এরকম অনেক দেশে করেছে, অনেক কিছু আছে। এনফোর্সমেন্ট এই লেভেলে আমাদের দেশে করা মুশকিল, তারপরও এনফোর্সমেন্টের ইন্ডিকেশন আমরা রেখেছি। ওয়াসিকুল সাহেব একটা জিনিস বলেছেন, ল্যান্ড ইউজটা 10 ইয়ার্স পর রিভাইসের কথা বলে হয়েছে, এবং এটার জরুরত আছে কিনা এবং কিভাবে আমরা করব। এটা আসলে আমরা মনে করছি যে দরকার। ঠিক উনি খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছেন যে আমরা ল্যান্ড ইউজ রিভিশনের ক্ষেত্রে কি দেখব, যে একটা জায়গায় বাড়িঘর হয়ে গেছে, আমরা ড্রাস্টিক্যালি বলবো না যে এটাকে ওপেন স্পেস। ডেফিনেটলি আমরা যেটাকে ওপেন স্পেস বলবো যেটা জেনারেলি ওপেন আছে। তো এই কারণে এভিকশনটা যেন মিনিমাইজ করা যায়, হিউম্যান আনরেস্ট যেন কম করা যায়, সেটা ওয়ান অফ দ্য থিং। যার ফলে ল্যান্ড ইউজ রিভিশনটা অনেকাংশে করা যায়। আমরা ধরে নিচ্ছি যে একটা, ফর এক্সাম্পল, একটা আরবান এলাকা, এখানে মানুষজন থাকে, আমি বললাম নেক্সট 20 ইয়ার্সে পুরো হলরুমে বসত বাড়ি হয়ে যাবে। কিন্তু 10 বছর পর দেখা গেল যে শুধু একদিকে গ্রোথ হয়েছে, এবং যে অ্যান্টিসিপেটেড গ্রোথ আমরা ধরেছিলাম, যে গ্রোথ আমরা হবে বলে ধরে নিয়েছি, সেটা হয়নি। তার মানে কি আমার 25 বছরের যে
গ্রোথ, যেখানে আমি হয়তো 3% আকারে গ্রোথ ধরেছিলাম, ফিজিক্যাল এক্সপানশন অফ হবে, সেইটা হয়তো কম হচ্ছে, তাহলে আমার এই গ্রোথ ট্রেন্ড ধরে আমাকে 20 বছরটাকে আবার করতে হবে। সো রিভিশনটা অফ ল্যান্ড ইউজটা ওই কারণে এসেছে যে গ্রোথ আমি যেভাবে ধরেছি, শর্ট টার্ম যেটা 5 ইয়ার্স বলছি বা মিড টার্ম যেটা 10 ইয়ার্স বলছি, 10 ইয়ার্স পর যদি গ্রোথ লেভেল সেই লেভেলে অ্যাচিভ না করে তাহলে ল্যান্ড ইউজটাকে রিভিশন করা লাগতে পারে। আমাদের এখন প্ল্যান তৈরি হচ্ছে, আমি পিডি বা আমাদের যে কনসালটেন্সি ফার্মের যে রিপ্রেজেন্টেটিভ, প্রেজেন্টেশনে কারোরই আমি টাইম লাইনটা দেখিনি। আমি কন্ট্রাক্ট সাইনিং দেখেছি, চ্যালেঞ্জগুলো দেখেছি, বাট ঠিক কবে যে কমপ্লিট হবে এই টাইম লাইনটা ইন্ডিকেট করা হয়নি। মাই অ্যাপোলজি যদি আমি কোনোভাবে মিস করে থাকি, বাট আমাদের আর্লিয়ার ইনফরমেশনে আমরা জেনেছি হয়তো Q2 অফ দিস ইয়ার এই মাস্টার প্ল্যানগুলো তৈরি হবে। এটা আসলে খুব ইম্পর্টেন্ট যেন আমরা এই ডেডলাইনটা মিস না করি, কারণ আইডিয়ালি যেটা হওয়ার কথা ছিল যে মাস্টার প্ল্যানটা তৈরি হবে, আমাদের সিভিল ওয়ার্কের ইনভেস্টমেন্টটা সেই মাস্টার প্ল্যানের গাইডেন্সটাকে ফলো করবে, বাট আনফর্চুনেটলি আমরা সেই অপরচুনিটিটা হয়তো মিস করেছি। এখানে মাস্টার প্ল্যানের জন্য হয়তো $5 মিলিয়ন বরাদ্দ আছে, কিন্তু প্রজেক্ট $683 মিলিয়ন প্রজেক্ট, এবং আমার জানার মতে পৌরসভা পর্যায়ে এটা বাংলাদেশের সোফার দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট। তাহলে এই যে বাকি যে $570 মিলিয়ন প্লাস যে ইনভেস্টমেন্টটা আছে, সেটা কিন্তু মাস্টার প্ল্যান ছাড়া বা আপডেটেড মাস্টার প্ল্যান ছাড়াই অনেকটা পৌরসভার সাথে কনসালটেশনের বেসিসে করা হচ্ছে। বাট এই মাস্টার প্ল্যানগুলো যদি যত দ্রুত শেষ করতে পারি, হয়তো আমাদের প্রজেক্টের যতটুকু কোর্স কারেকশন বলি বা যেভাবে প্রজেক্টটাকে যদি ফার্দার নিয়ে যাওয়ার যে সুযোগটা থাকে সেটা হয়তো আমরা করতে পারবো। সো এইটা একটা রিকোয়েস্ট আমাদের থাকবে। সেকেন্ড একটা বিষয় নিয়ে আমরা আমাদের যে প্রিভিয়াস কয়েকটা মিশনে এবং এই প্রোগ্রামের একটা লোন কন্ডিশন যেটাকে আমরা বলি একটা ছিল হচ্ছে যে পৌরসভা পর্যায়ে আরবান প্ল্যানার বা টাউন প্ল্যানার রিক্রুট করার একটা বিষয়। যেহেতু টাউন প্ল্যানার যদি না থাকে তাহলে পৌরসভা পর্যায়ে কাস্টোডিয়ান থাকে না যে কে আসলে মাস্টার প্ল্যানটাকে ওন করবে। সো আমরা খুবই আনন্দিত যে আমরা খুব রিসেন্টলি দেখেছি যে গভর্নমেন্টের পর্যায়ে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে 160 পৌরসভার প্লাস পৌরসভা পর্যায়ে মাস্টার প্ল্যান রিক্রুট করা। তো এখানে যেহেতু গভর্নমেন্টের ডিফারেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড অথরিটি আছেন, আমি রিকোয়েস্ট করবো যে এই প্রসেসটাকে যতটুকু এক্সপেডাইট করা যায়, সো দ্যাট এই পৌরসভায় আমরা হয়তো জানি না এখনো এই আউট অফ 160 প্লাস রিক্রুটমেন্ট থেকে আমাদের এই প্রোগ্রামের আওতায় যে 63 মিউনিসিপ্যালিটি আছে কতগুলোতে আরবান প্ল্যানারদেরকে দেওয়া হবে, বাট আমরা হয়তো আশা করছি যে এক্সপেক্টেডলি যে 100%ই হতে পারে। বাট সেই টাউন প্ল্যানাররা যদি রিক্রুটেড হয়, আমরা পৌরসভার যতদিন পর্যন্ত প্রোগ্রামটি অ্যাক্টিভ আছে আনটিল জুন 2028, তাদের কাছে যদি হ্যান্ড ওভার করা যায়, তাদেরকে যদি সেই হ্যান্ড হোল্ডিং এবং ট্রেনিং সাপোর্টটা দেওয়া যেতে পারে, তাহলে হয়তো তাদের পক্ষে এটাকে ওনারশিপ নেওয়াটা আরও সহজতর হবে বা মোর এফেক্টিভ হতে পারে। একটা বিষয় আমরা হাইলাইট করেছিলাম যে এই প্রজেক্টের আন্ডারে যদিও 63 মিউনিসিপ্যালিটি আছে, কিন্তু মাস্টার প্ল্যানের আন্ডার 61 মিউনিসিপ্যালিটি ইনক্লুড করা আছে। সামহাও 2টা মিউনিসিপ্যালিটি মিসিং আছে। আমরা আমাদের লাস্ট কয়েকটা মিশনে আমরা বিষয়টা হাইলাইট করেছি এবং রিকোয়েস্ট করছি যে যত দ্রুত সম্ভবই 2টা মিউনিসিপ্যালিটি, যেহেতু ফার্মগুলো অলরেডি তাদের সার্ভে অ্যান্ড আদার ওয়ার্কস কমপ্লিট করে ফেলেছে, এটা হয়তো মোর এফিসিয়েন্ট হবে যত দ্রুত সম্ভব বাকি পৌরসভা পর্যায়ে কাজ শেষ করতে, মানে এই 2টা পৌরসভাকে ইনক্লুড করা যায়। মাস্টার প্ল্যানের ব্যাপারে সাস্টেনেবিলিটি বিষয়টা যে বা এটার ইমপ্লিমেন্টেশনের বিষয়টা বিভিন্ন আলোচনায় উঠে এসেছে, কিন্তু আমারও সেই প্রশ্নটা থাকবে যে আমাদের যদি Q2-তে যদি মাস্টার প্ল্যান শেষ হয়ে যায়, কনসালটেন্সি ফার্মের সাথে যদি আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তারা এটাকে হ্যান্ড ওভার করে দিয়ে যাবে এলজিটির কাছে, দেন হোয়াট নেক্সট? পৌরসভার পর্যায়ে টাউন প্ল্যানার থাকুক বা না থাকুক, তাদের এই ক্যাপাসিটিটা হয়তো খুব শর্ট টার্ম বা মিড টার্মে তৈরি হবে না যে তারা একটা মাস্টার প্ল্যান গ্রহণ করবে, সেটাকে ম্যানেজ করতে পারবে, সেটা রেগুলারলি আপডেট করতে পারবে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে এলজিইডির যে ডেডিকেটেড যে জিআইএস উইং বা যে কোনো ডিপার্টমেন্ট যদি থাকে এলজিইডি বা ইউটিডি পর্যায়ে, যারা এই মাস্টার প্ল্যানগুলোকে অন করতে পারবে এবং পৌরসভাকে প্রয়োজনীয় অ্যাডহক সাপোর্টটা দিতে পারবে, তাহলে হয়তো যে আমরা যে রিসোর্সটা ইনভেস্ট করছি গভর্নমেন্ট থেকে মাস্টার প্ল্যান প্রিপারেশনের ব্যাপারে সেটার ইমপ্লিমেন্টেশনটা হয়তো আরও সাস্টেনেবিলিটিটা হয়তো এনশিওর করা যাবে। এবং এখানে যেহেতু আমরা যদি দেখি যে এখানে যে আমরা যেটা বলছি যে ডিসবার্সমেন্ট লিঙ্ক ইন্ডিকেটার এই মাস্টার প্ল্যান প্রিপারেশনের আমাদের কিন্তু বলা আছে যে রিস্ক ইনফর্ম মাস্টার প্ল্যান প্রিপারেশন। এই আমরা শুধু মাস্টার প্ল্যান বলছি না, আমরা বলছি যে ক্লাইমেট রিস্ক ইনফর্ম মাস্টার প্ল্যান প্রিপারেশন, এবং এই জন্যে কিন্তু গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কিন্তু একটা সাপোর্টেড একটা গাইডলাইন প্রিপেয়ার করা হয়েছে হাউ টু প্রিপেয়ার এ ক্লাইমেট রিস্ক ইনফর্ম মাস্টার প্ল্যান, এবং আমি যতটুকু জানি সেই গাইডলাইনটার একটা ট্রান্সলেটেড ভার্সনও তৈরি করা হয়েছে, সো দ্যাট এটা পৌরসভা পর্যায়ে ইজিলি তারা সেটাকে বুঝতে পারে। সো যদি কেউ যদি ইন্টারেস্টেড হন, আমার মনে হয়
যদি জিসিএ ওর এলজিইডি ওর এডিবির সাথে যোগাযোগ করা হয় আমরা হয়তো এটার একটা কপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এইখানে প্রত্যেকটা মাস্টার প্ল্যান প্রণয়ন বলি, আপডেটই বলি, আমাদের একটা হিউজ আর্থিক সংশ্লেষ থাকে। আমি যদি অ্যাট প্রেজেন্ট বলি, দেখা যায় যে 6 থেকে 8 কোটি টাকা একটা নতুন মাস্টার প্ল্যান করার জন্য একটা পৌরসভাতে এখন প্রায় আমাদের এস্টিমেটগুলো দাঁড়ায় গেছে। এবং একটা মাস্টার প্ল্যান করতে ন্যূনতম 36 মাস সময় দিতে হয়, কারণ এখানে যে মাঠ পর্যায়ের ডাটা এবং এখন জিআইএস বেজ হয়ে যাওয়াতে এই সময়টা এবং এটাকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়। তো এবং বিভিন্ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কনসালটেশন করে একটা যে ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, এখানে একজন বলছিলেন যে অনুমোদন না হলে কি হয়। হ্যাঁ, অনুমোদন না হলে আমারও প্রশ্ন যে যে পৌরসভাগুলোর মাস্টার প্ল্যান তৈরি আছে তারা যদি আন্তরিক হয় ওইটা অনুসরণ করলে তাদের কিন্তু বাস্তবায়নটা সঠিক পথে থাকে। আর অনুমোদন হলে যেটা হয় কি, একটা যে কোনো জিনিস সরকারের আইনি ভিত্তি ছাড়া ওটার কোনো থাকে না। যখন স্থানীয় সরকার মন্ত্রণালয় এটার প্রিপারেশন, অনুমোদন এবং গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা একটা সরকারি ডকুমেন্ট হিসেবে এটাকে ডিক্লেয়ার করে দেয়, যেটা দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট পৌরসভাকে যে এটা বাস্তবায়ন করবে। তখন পৌরসভাও একটা আইনি বাধ্যবাধকতার মধ্যে থাকে, সে তার পরিকল্পনা ওই অনুযায়ী সে তার পরবর্তী ব্যবস্থা নেবে। কেউ যদি কৃষি জমিতে বাড়ির প্ল্যান করতে আসে তখন বলবে না এটা আমার মাস্টার প্ল্যানে, ওটা হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড, এখানে আমি অ্যাপ্রুভ দিব না। এই যে তার এখতিয়ার, এইটা হচ্ছে তার নোটিফিকেশন বা গেজেট জারির মাধ্যমে তাকে ক্ষমতায়ন করা হয়। পৌরসভা ইচ্ছা করলে নিজেও সে ওই গাইডটা যাতে এটা ভায়োলেন্স করতে না পারে। তো এই পর্যায়ে আমি এখানে সব সংস্থার প্রতিনিধিরা আছেন, আমি এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ করি। তো আমারও যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে একটা ডকুমেন্ট তৈরি করতে করতে আমরা অনেকগুলো ডকুমেন্ট তৈরি করেছি 2011 থেকে আজকে পর্যন্ত, এখনও চলমান আছে। এটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, এটার যাতে একটা আইনি ভিত্তি পায় এবং পৌরসভাগুলোতে যেন একটা কাঠামোর মাধ্যমে এটাকে বাধ্য করা হয়। কারণ আমরা আসলে যত সহজে একটা ভালো জিনিস বুঝি, আইনে বাধ্য না হলে আমরা কোনো কাজ করি না। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ক্যারেক্টার। আমরা যেমন ঢাকাতে চোখ কান বন্ধ করে সারা জীবন তো কাজ করেই যাচ্ছি, এই ডিসেম্বরে দেখা যায় যে একটু হয়তো দেশের বাইরে, ঢাকার বাইরে যাচ্ছি, তখন ঢাকাটা ছাড়লেই কিন্তু খুব ভালো লাগে এই সবুজ প্রকৃতি দেখতে, বা এই যে হলুদ সরষের ক্ষেত, খুবই ভালো লাগে। কিন্তু দেখবেন যে কিছু তো যাওয়ার পরে ময়লার ভাগাড়, রাস্তার উপরে সব পলিথিন এসে পড়ে আছে। তো এই বিষয়গুলো পৌরসভা হয়তো বা তার নিজের এলাকায় কিছু করে না, আমার ধারণা তারা পৌরসভা থেকে এই সলিড ওয়েস্টগুলো নিয়ে যে হাইওয়ের পাশে ফেলে দেয়, কোনো একটা জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখবেন ঢাকা ছাড়লেই এই জিনিসগুলো দেখতে পারবেন। তো আশা করছি যে আপনারা এই মাস্টার প্ল্যানের সাথে যারা জড়িত আছেন তারা এই বিষয়গুলো একটু অ্যাড্রেস করবেন। কোনো একটা স্পেশাল জায়গা তো থাকবে যেখানে সলিড ওয়েস্টগুলো ফেলা যায়। আমরা বুঝছি যে আমরা আসলে মানুষরা আমরা এরকমই যে আমরা আলাদা করতে পারবো না, আমাদের সেন্সিটাইজ করতে আরও সময় লাগবে। বাট আমরা তো ফেলবো যে জায়গাটা, সেই জায়গাটা যেন একটু নিট অ্যান্ড ক্লিন থাকে, সেটা যেন বাইরে থেকে দেখা না যায়। বাইরে আমরা যেরকম দেখি যে কোথায় সলিড ডিসপোজাল এরিয়াটা একটা সুন্দর মতো ঢাকা থাকে, আমরা বাড়ি থেকে বুঝতে পারি না যে কোন জায়গায় আসলে তারা ফেলে, সেটুকু তো আমরা করতে পারি। আর এই বিষয়টা যেন পৌরসভার মাস্টার প্ল্যানের মধ্যেই থাকে, কোথায় ডিসপোজাল পয়েন্টটা কোথায় হবে সেটা যেন একটু থাকে, আপনারা একটু কাইন্ডলি এটা দেখবেন। আর একটা যেটা চোখে পড়লো, আমি রিসেন্ট ঢাকার বাড়ি গেছিলাম, তখন যেটা দেখলাম ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ড্রেনগুলো ওপেন ড্রেন, কিন্তু আসলে এটা যে কতটা ইনহাইজেনিক তারপরেও আমি জানি না আপনাদের প্ল্যানে এটা ক্লোজ ড্রেন ধরা হচ্ছে কিনা, যেহেতু এখানে প্রায় 1500 কিলোমিটার বোধহয় ড্রেনেজের আছে, প্রভিশন আছে। তো আশা করবো আপনারা একটু দেখবেন যেন ক্লোজ ড্রেন করা হয়, বা যেগুলো ক্লোজ ওপেন আছে সেগুলোকে যেন ঢাকার ব্যবস্থা করা হয়। কারণ আর আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তাগুলো যেগুলো করা হয়, এলজিডি রাস্তা বা যে পৌরসভার যে রাস্তাগুলো, ইদানিং যেটা কি বলে ভটভটি বা কিছু একটা বলে আর কি, এগুলো এত লোডেড থাকে এবং ওই মেন রোডগুলোতেই তারা চলাচল করে। তো সেক্ষেত্রে রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি। তো এই ডিজাইনের ক্ষেত্রে এটাও যেন আপনারা একটু কনসিডার করেন যে রাস্তাটার ডিজাইনটা যেন ওই লোডটাকে ধরে নেয়, সেই হিসাবে যেন করা হয়, যেন নষ্ট না হয়। এটা একটা বিষয়। আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই প্রজেক্টটা আপনারা জানেন যে এডিবি ফান্ডেড প্রজেক্ট, এটা ফার্স্ট রেজাল্ট বেসড লেন্ডিং, অমিত সাহেব বললেন। তো আমরা যেহেতু একটা ডেভেলপমেন্ট পার্টনার, এডিবি সবসময় আমাদেরকে সাহায্য করছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, তা আমরা যেন প্রপার ইউটিলাইজ করতে পারি। এই 300 মিলিয়ন দিয়েছে এডিবি, 200 মিলিয়ন দিয়েছে এফডির সাথে আমরা অলরেডি সাইন হয়েছে। তো এই 500 মিলিয়ন প্লাস আরও একটা টিএ আছে যেটা গ্র্যান্ট 2 মিলিয়ন। তো
তো এই গ্র্যান্টের টাকা এবং এই যে লেন্ডিংটা আমরা যেন সঠিক সময়ে এটা ইউটিলাইজ করতে পারি, আমরা যেন রিপেমেন্টটা ঠিকমতো করতে পারি, আমাদের যেন একটা বার্ডেন না হয়ে যায়। আমি আসলে কোনো ফর্মাল বক্তৃতা দিব না। আমি কিছু কিছু আলোচনা আমাদের মাস্টার প্ল্যানের সময় আসছিল, অনেকে অনেক কিছু জানতে চাচ্ছিলেন। এখন কিন্তু ফ্রি, যদি কেউ জানতে চান, মানে রাদার দেন দ্য মাস্টার প্ল্যান, মানে পৌরসভা প্রজেক্ট কিছু বিষয় নিয়ে যদি কোনো আমাদের কোনো প্রকল্প পরিচালক বা কোনো পার্টিসিপেন্টের যদি কোনো আগ্রহ থাকে বলতে পারেন, আমি একটু সময় দেবো। আমরা এই মুহূর্তে ডিপিএইচির সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রাইজ করতেছি 7টা শহরের জন্য। দেখা গেল যে এই 7টা শহরের 2টা শহর আবার ডিপিএইচি অন্য প্রজেক্টে অ্যাপ্রাইজ করতেছে। সিমিলারলি এই ইউজি প্রজেক্টের অ্যাপ্রাইজালের সময় এই ধরনের কিছু ঘটনা ঘটছে। স্যার, এই জিনিসগুলোকে আমরা কীভাবে একটা ন্যাশনাল ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্যে আনতে পারি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, পৌরসভা কেন্দ্রিক ডেফিনেটলি যে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত, আমার পৌরসভায় যদি স্যার একজন ইন্সপেক্টর যে কিনা লোকালি রিক্রুটেড 3য় শ্রেণীর, ফর এক্সাম্পল সে ট্যাক্সের দায়িত্বে আছে, সে কি আসলে মেন্টালি অ্যাবল এই ডিউটিটা লিড করার মতো? এলজিডিতে স্যার একটা খুবই সমৃদ্ধ জিআইএস ইউনিট আছে। তো এইখানে আমরা এই মাস্টার প্ল্যানের সাথে, এই মাস্টার প্ল্যানের প্রসেসের সাথে, এটা আমার আসলে আরও আগের থেকে রিকমেন্ডেশন ছিল যে প্রসেসের সাথে যে এইটাকে ইন্টিগ্রেট করার জন্য। ঠিক আছে, আমাদের প্ল্যানিং কমিশনের অফিসারদেরকে, লোকাল গভর্নমেন্টের অফিসারদেরকে সবাইকে আমরা ডেকেছিলাম, ইয়ারডিকেও ডেকেছিলাম, যে সবাই একটু দেখুক আসলে প্রকল্পগুলো কীভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সেখানে কী অসুবিধা, চ্যালেঞ্জগুলো কী, আর প্র্যাকটিক্যালি ওখানে কী কী ধরনের উপযোগিতা তৈরি হচ্ছে এই জিনিসগুলো বোঝার জন্য। তো আজকে আমরা এটা সেকেন্ড আরেকটা, এখানে বেসিক্যালি আমি মাস্টার প্ল্যানটাকে ফোকাস দিয়েছি এই কারণে, যখন আমি আসলে প্রকল্পটার ওটা ডিটেল জানতাম না, কারণ প্ল্যানিং কমিশনে আমাদের এখানে যে কাদের ভাই কাজ করেছে, এখানে আসলে ওই প্রকল্পের কোনো রিভিশন, টাইম এক্সটেনশন ছাড়া, অন্য কোনো কারণ ছাড়া ওই প্রকল্পের ডিপিপিটা খোলা হয় না। তো আমার অফিসাররাও তাই করে, সবসময় যখনই কোনো টাইম এক্সটেনশন আসে বা কোনো রিভিশনের জন্য আসে, তখন হয়তো আমরা ডিপিপিটা একটু পড়ে টরে দেখি। তো মাঝখানে যে একটা বড় সময় প্রকল্পটা বাস্তবায়িত হয়, এর ভিতরে কী হচ্ছে ওইটা ওই প্ল্যানিং কমিশনের লোকজনরা কখনো ওইভাবে চিন্তা করে নাই। তা আমরা দেখলাম যে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে, বিশেষ করে বড় বড় প্রকল্পগুলো, এখানে অনেকগুলো আমরেলা প্রকল্প, অনেক বড় বড় প্রকল্প, একটা এটা 6500 কোটি টাকার একটা প্রকল্প। এই প্রকল্পটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জ আছে, তাকে 63টা পৌরসভা এবং আরও 20টা পৌরসভা যেখানে সে ওয়েন্ডেম করবে, যে ওখানে কাজগুলো করতে গিয়ে, এবং যার ফলে একটা সময় এসে এটা এক ধরনের স্ট্যাগনেন্ট হয়ে যায়, টাইম লাগে, তার রিভিশন লাগে নানা রকম, এবং একটা সময় আমাদের কিছু কিছু প্রকল্পের ডোনাররা পরে দেখেছি আমরা ফান্ড উইথড্র করছে, তারা অন্য জায়গায় ফান্ডটাকে ট্রান্সফার করছে। তো তখন যেটা হচ্ছে, তার মানে হচ্ছে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য পর্যাপ্ত ক্যাপাসিটির একটা সংকট আমাদের তৈরি হচ্ছে। তো আমরা এগুলো দেখতে গিয়ে দেখলাম যে এই প্রকল্পগুলোতে যদি আমরা একটু ইন্টারভেন করি এবং আমরা যদি এই প্রকল্পগুলো সকলেই মিলে কাজ করি, প্রকল্পগুলো কিন্তু উঠানো সম্ভব, কোনো অসুবিধা আমরা দেখছি না। তো যার ফলে আমরা মাঠে ঘাটে গিয়ে কাজগুলো দেখতে গিয়ে, আমি গতকাল পর্যন্ত প্রায় 87টা পৌরসভা ভিজিট করেছি, আউট অফ 330টা পৌরসভার ভিতরে 87টা পৌরসভা আমরা ফিজিক্যালি ভিজিট করেছি। আমার সাথে প্রকল্প পরিচালকরা অনেকেই ছিলেন, এবং ওনারা দেখেছেন আমরা যখন মাঠে যাই, যে তখন দেখি যে প্রকল্পের বাস্তবায়নের অনেক ধরনের চ্যালেঞ্জ। যেমন আমরা কালকেও একটা পৌরসভা গিয়ে দেখলাম যে সেখানে পৌরসভার চেয়ারম্যান সাহেব রাস্তার জন্য 25 ফিট বা 15 ফিটের একটা উইড উনি ঠিক করে রাস্তার জন্য উনি স্কিম ঢুকিয়ে দিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে 15 ফিট রাস্তা করার মতো জায়গা নেই। সেখানে হয়তো রাস্তাটা যেটা আছে এটা 5 ফিট, 7 ফিট বা 10 ফিট, তাহলে আমাকে আরও 5-7 ফিট জায়গা কিন্তু অতিরিক্ত নিতে হবে। এখন এটা কোথেকে আসবে? তাহলে কারো ঘর ভাঙতে হবে, বিল্ডিং ভাঙতে হবে, ওয়াল ভাঙতে হবে, অথবা অ্যাকুইজিশন করতে হবে। এখন আমাদের তো এখানে অ্যাকুইজিশন করার কোনো পারমিশন নেই, তাহলে কীভাবে হবে? এবং এরকম করতে গিয়ে অনেক প্রকল্প কিন্তু ওরা বাস্তবায়ন করতে পারছে না, দীর্ঘদিন টেন্ডার করে আছে, ঠিকাদার বসে আছে, এই ধরনের অনেক ধরনের চ্যালেঞ্জ। তারপরে এমন এক জায়গায় দিয়েছে যেখানে যাই দেখি সেখানে এখনও পানি আছে। এক জায়গায় গেলাম, বলে যে পানির জন্য কাজ করতে পারছে না। আমি বললাম যে এখন ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এখন পানির জন্য কাজ করতে পারবেন না কেন? তার মানে হচ্ছে ওই প্রপারলি যেগুলো সিলেক্ট করা, স্কিমগুলো সিলেকশনটা প্রপারলি করা হয়। তো এরকম বহু চ্যালেঞ্জ নিয়ে এই প্রকল্পগুলো তৈরি করা হয়। এখন এই যে মাস্টার প্ল্যান, এখানে 63টা পৌরসভা, ওনারা আগে বলেছে 215টা পৌরসভা আগে করেছিল, কেউ বলে 300টা পৌরসভা করেছিল। মাস্টার প্ল্যান করার আইনি একটা বাধ্যবাধকতা আছে। পৌরসভা আইন 2009 যখন চালু হয়েছে, বলা হয়েছিল 5 বছরের ভিতরে মাস্টার প্ল্যানগুলো করতে হবে, এটা কিন্তু আইনি বাধ্যবাধকতা। এবং এই মাস্টার প্ল্যানটা করে সেটাকে যেটা বলা হয়েছে পরবর্তীতে, এটা 14 সালে গ্যাজেট নোটিফিকেশন করে বলা হয়েছে এটাকে গ্যাজেট নোটিফিকেশন করতে হবে, এই জন্য যে এটা একটা আইনি বৈধতা দেওয়ার জন্য, যাতে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ এই মাস্টার প্ল্যানের মাধ্যমে ওখানে সবচেয়ে জরুরি যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশনের পারমিশন দিতে হচ্ছে, ওইটা কিন্তু এই মাস্টার প্ল্যানের আওতায় দিতে হচ্ছে। এখন সেখানে তারা কিন্তু প্ল্যান পাস করছে প্রতিদিন, কিন্তু সেগুলোর এখন এই মুহূর্তে কোনো রকমের মাস্টার প্ল্যানকে ফলো করে কিন্তু সেগুলো করা হচ্ছে না। এখন আমি জানি না, এটা আক্তার সাহেব হয়তো আরও ভালো বলতে পারবে, ওনারাও আমাকে সতর্ক দিতে পারে না কেউ,
যে এতগুলো মাস্টার প্ল্যান করা হয়েছে এর ভিতরে 5টা শুধুমাত্র কেন গ্যাজেট হলো, বাকিগুলো কেন হলো না? এটা কোথায় কি আইনি সমস্যা বা বাধাটা কোথায় থেকে আসলো বা কেন হলো না, এই জিনিসগুলোর কোনো সদুত্তর কিন্তু কোথাও পাওয়া যায় না। এখন আমরা যেটা চিন্তা করছি, আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে কথা বলেছি, আমরা ওদেরকে বলেছি যে এই মাস্টার প্ল্যানগুলোর গ্যাজেট নোটিফিকেশন করা স্থানীয় সরকার বিভাগের এটা আইনি একটা দায়িত্ব। পৌরসভা অধ্যাদেশে এটা তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পৌরসভা নিজেই মাস্টার প্ল্যানগুলো করার কথা, কিন্তু পৌরসভা যেহেতু সক্ষমতা নাই, মাস্টার প্ল্যানগুলো আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে করে দিচ্ছি। করে দেওয়া হচ্ছে ওই যে আলোচনাটা এখানে পুরো প্রসেসটা ওনারা আলোচনা করেছে যে শুরুটা কীভাবে, ওনারা বহু সেখানে সার্ভে করছে, ডাটা নিচ্ছে, ফোকাস গ্রুপ ডিসকাশন করছে, স্থানীয় পর্যায়ের লোকজনের সাথে কথা বলছে, ইভেন পৌরসভার সাথে কথা বলছে। বিভিন্ন আলোচনার মাধ্যমে সকলের সম্মতির ভিত্তিতে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে এবং সেটাকে ওনারা গ্যাজেট নোটিফিকেশন। এখন আমরা এটাকে টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছি এই কারণে যে এটা হয়ে গেলে কিন্তু পরবর্তী উন্নয়ন পরিকল্পনা কিন্তু মাস্টার প্ল্যান আওতায় আমার পক্ষে নেওয়াটা খুব সহজ হবে। যেমন এখন এই যে আমাদের অমিতবাবু যেটা বললেন এডিবি থেকে, যে আমরা অলরেডি প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি, কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করতে পারিনি এখন যেটা হচ্ছে এই প্রজেক্টগুলো যেটা হচ্ছে এগুলো কিন্তু ওই যে পৌরসভার যে প্রজেক্টগুলো ওনারা আমাদেরকে সাজেস্ট করেছে যে স্কিমগুলো, সেই স্কিমগুলোর আওতায় কিন্তু আমরা কাজগুলো করছি। এতে কিন্তু আমাদের সঠিক মাস্টার প্ল্যানের প্রতিফলন কিন্তু হলো না। তাহলে আমার 6,500 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেল, কিন্তু সেটা মাস্টার প্ল্যানের আওতায় কিন্তু আমি করতে পারলাম না। সেটা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এর বাইরেও আমার অনেক প্রকল্প কিন্তু ওই পৌরসভায় কিন্তু কাজ করছে, যেটাও কিন্তু আমি কোনো মাস্টার প্ল্যান আওতায় আনতে পারিনি। তো আমরা এটাকে এই জন্য গুরুত্ব দিচ্ছি এবং আমরা নিশ্চয়ই এটাকে ফলো করব। যে 4টা টিম আমরা কাজ করছে, আমরা প্রত্যাশা রাখবো খুব দ্রুতই ওনারা এই জিনিসগুলো, আমরা হয়তো আজকে একটা জেনারেল ডিসকাশন করলাম, আমরা এখন চেষ্টা করব পৌরসভা ওয়াইজ আরও কিছু ডিসকাশনটাকে কন্টিনিউ করতে। যে সেখানে আমি 4-5টা পৌরসভা ইতিমধ্যে ওনাদের টিম গিয়েছিল, ওনাদেরকে বলেছি যে স্থানীয়ভাবে পৌরসভা সহ আবার ওনারা যেটা একটা ইন্টারিয়াম রিপোর্ট তৈরি করবে, এটা কিন্তু ওনারা ডিসকাশন করবে ওনাদের সাথে করে, ওনাদের সব অবজারভেশনগুলোকে যাতে ইনকর্পোরেট করা হয় সেখানে এবং সেভাবে করে এটা তৈরি করা হয়। এখন কিছু কিছু জায়গায় যেমন ওই যে নহাটার কথা আসছে, এটা আমরা সেদিনও নহাটাতে যখন গিয়েছিলাম আলোচনা করেছি যে কোনোভাবে যে আরডিএ যে মাস্টার প্ল্যান ওইটার সাথে যাতে কোনোভাবে কন্ট্রোভার্সি তৈরি না হয়। তবে আমরা মনে করি যেখানে আরডিএ, সিডিএ অথবা অন্য অথরিটি, এটা কিন্তু আইনও বলা আছে, অন্য অথরিটি যদি কোনো প্ল্যান তৈরি করে সেখানে প্ল্যান তৈরি করার কোনো দরকার নাই, ওইটা ওই প্ল্যানেরই একটা পার্ট থাকবে তখন। এখন আমরা যেমন নগর উন্নয়ন অধিদপ্তরকে আমরা দায়িত্ব দিয়েছি অনেকগুলো আরবান এলাকার জন্য তারা মাস্টার প্ল্যান তৈরি করছে। আমরা মনে করছি সেখানে আমার আবার এই ধরনের ডুপ্লিকেশন করার কোনো জাস্টিফিকেশন নেই। আমরা কিন্তু ওইটারই একটা অংশ যতটুকু পৌরসভার জন্য দরকার ততটুকু আমরা এখান থেকে নিয়ে নেব। এখন আমাদের কোনো পরামর্শ যদি থাকে আমরা ওদের সাথে এটা ইনকর্পোরেট করব। এখন আমাদের আরবান যে মিউনিসিপ্যালিটিগুলো, আরবান যে লোকাল গভর্নমেন্টগুলো, এগুলো নিয়ে আমাদের আলোচনাটা কেন বেশি করতে হচ্ছে? আমরা আলোচনাটা এভাবে দেখছি যে এই আমাদের শহরাঞ্চলগুলোতে আমরা দেখলাম যে সব মানে মোট আমাদের যে টোটাল বাংলাদেশের আয়তনের 20 ভাগ এলাকার ভিতরে প্রায় 42% লোক বাস করে। তাহলে আমাদের দেশের প্রায় অর্ধেক লোক কিন্তু আমাদের আরবান এলাকায়, প্রায় অর্ধেক, এবং দিন দিন সেটা কিন্তু বাড়ছে। এবং আমাদের পরিসংখ্যান বলছে এখন প্রচুর লোক আমাদের মাইগ্রেটেড হয়ে কিন্তু আরবান এলাকায় চলে আসছে। এখন এটার একটা বড় কারণ তো আমরা জানি, সেটা হচ্ছে জীবিকা, মূলত কর্মসংস্থানের জন্য মানুষ শহরাঞ্চলে চলে আসছে। এখন বিশেষ করে গত কিছু বছর আমরা যেটা দেখছি যে প্রবণতাটা সবচেয়ে আমাদের জন্য ভয়াবহ, সেটা হচ্ছে আপনার এই যে পুরো নগর এলাকাগুলোতে আপনি দেখবেন যে এই যে 3 হুইলার অটোগুলো, এগুলো আপনার বহু শ্রমিক কিন্তু কৃষি থেকে তারা কিন্তু মাইগ্রেটেড করে তারা এখানে চলে আসছে। কারণ এখানে এটা চালানো সহজ, এটা চালাইতে খুব একটা পরিশ্রম নাই এবং এটা সহজে পাওয়া যায় এবং এটা চালাইলে কিন্তু একটা ইনকাম করা যায়। এখন যার ফলে আপনি গ্রামাঞ্চলে গেলে এখন কিন্তু কৃষিতে শ্রমিক পাবেন না, এবং শুধু কৃষি না, আপনি বহু কাজের জন্য শ্রমিক কিন্তু পাওয়া আপনার জন্য ভবিষ্যতে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং এটা নিয়ে সেদিন আমি সিপিটির একটা আমরা আলোচনা করছিলাম যে দ্রুত যদি এটাকে আমরা একটা রেগুলেশনের আওতায় এনে আমরা যদি একটা ডিসিশন না নিই, তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভয়াবহ একটা বিপদ কিন্তু আমাদের অপেক্ষা করছে এবং কোনো পরিকল্পনা কিন্তু আমাদের কাজ করবে না আমাদের এটা যদি কন্ট্রোল। যেমন আমি যত জায়গায় যাচ্ছি, আমি কালকে 4টা পৌরসভায় গিয়েছি, কোনো পৌরসভার ভিতর দিয়ে কিন্তু গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছে না। এটার একমাত্র কারণ রাস্তা পুরোটাই কিন্তু ওদের দখলে, এবং পৌরসভা এগুলো থেকে কোনো রেভিনিউ আর্ন করছে না, এগুলো এমনিই পড়ে আছে। কোনো কোনো পৌরসভার চেষ্টা করছে, কিন্তু কতগুলো কি তারা রেজিস্ট্রেশন দেবে? এটা তো সম্ভব না। এবং এগুলোর কোনো ডিজাইন নাই, এগুলো কিন্তু সেফ না, কত সংকট এগুলো তৈরি করছে। তো এখন এটার ব্যাপারে আমি জানি না, 16 মাস ধরে এগুলো আলোচনা শুনতেছি, হয়নি। এখন আমরা হয়তো প্রত্যাশা রাখছি নতুন গভর্নমেন্ট ইলেকশনের পরে আসলে নিশ্চয়ই এটার ব্যাপারে একটা খুব কুইক একটা সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত জরুরি। এখন এগুলো কতগুলো আমাদের আরবান এলাকাগুলোর ভিতরে। আচ্ছা, পৌরসভাগুলোর আমাদের যে সংকটগুলো, এগুলো আমাদের সবাই আলোচনায় আসছে। পৌরসভাগুলো আসলে অনেকগুলো কিন্তু আমাদের যে আইনে পৌরসভার যে সংজ্ঞা বলা আছে কোন এলাকাটা পৌরসভা হবে, সেটাও কিন্তু সঠিকভাবে মানা হয়নি। যেখানে বলা আছে 3/4 এলাকা আরবান হওয়ার কথা, অকৃষি, কিন্তু আমাদের দেখা যায় কালকে আমি একটা পৌরসভায় গেলাম, ওটা 20 বর্গ কিলোমিটার,
একটা 20 বর্গ কিলোমিটারের ভিতরে হয়তো পৌর এলাকা হবে 4 বা 5 বর্গ কিলোমিটার, আর বাকিটা কিন্তু রুরাল এলাকা। আমি জলঢাকা গিয়েছি নীলফামারী, সেখানে 18 বর্গ কিলোমিটার হচ্ছে পৌরসভা, এর ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে রুরাল এলাকা। তাহলে এই পৌরসভাগুলো যে তৈরি করা হয়েছে এগুলো কিন্তু সঠিকভাবে আইনকে মেনেই করা হয়নি। এখানে অনেক তথ্য আমার ধারণা সঠিকভাবে দেওয়া হয়নি। যেহেতু বলা হয়েছে 50,000-এর উপরে লোক থাকতে হবে, তারপরে এত পার্সেন্ট লোকের অকৃষি মানে জীবিকা থাকতে হবে, এই জিনিসগুলোকে সঠিকভাবে না করে শুধুমাত্র একটা ইউনিয়ন পুরোটাকে পৌরসভা ঘোষণা করা হয়েছে, অথবা এমনভাবে করা হয়েছে হয়তো কারো কোনো নিজের এলাকা বাড়ি ঘর এগুলোকে বিবেচনা করে। এগুলো কিন্তু আমাদের রিভিউ করা দরকার ছিল। আমরা 2007-8 উদ্যোগ নিয়েছিলাম যে কোনো মিউনিসিপ্যালিটিগুলো যদি চায় তারা ডিমিউনিসিপ্যালিটেশন করতে পারে, কারণ আমরা মনে করি এত মিউনিসিপ্যালিটি থাকার আমাদের কোনো জাস্টিফিকেশন নেই। এখন আমরা অনেক পৌরসভা গিয়ে দেখি যে পৌরসভা যে আয় করে সেটা দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতনও দিতে পারে না। যদি কর্মকর্তা কর্মচারীদের শুধু বেতন দেওয়ার জন্য তো কোনো পৌরসভা সৃষ্টি হতে পারে না, তাই না? এটা আমরা করতে পারিও না, কিন্তু এরকম অবস্থা কিন্তু এখন বিরাজ করছে। এখন আমরা ওদেরকে বলেছি যে তোমাদের রেভিনিউ আয় বাড়াইতে হবে, পৌরসভাগুলো কিন্তু নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমরা অধিকাংশ পৌরসভায় দেখি তার যে রেভিনিউ আর্নিং সেটা কিন্তু তার যে খরচ শুধুমাত্র ওই যে প্রশাসনিক খরচ ছাড়া তারা অন্য খরচ জোগাড় করার কোনো ব্যবস্থা নেই, যার ফলে উন্নয়ন কাজের জন্য তারা কিন্তু সরকারের উপর নির্ভরশীল। আমাদের এই সব প্রকল্পগুলো থেকে আমরা এক ধরনের ইনভেস্ট করে আমরা কিন্তু পৌরসভাগুলোকে মোটামুটি এখন আমাদের অনেক রাস্তাঘাট, বিশেষ করে তাদের ড্রেন, কালভার্ট, তারপরে আপনার স্ট্রিট লাইট, এগুলো কিন্তু আমাদের এই এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রকল্প থেকে, ইভেন আমরা কোনো পৌরসভার জন্য ছোটো ছোটো অনেকগুলো প্রকল্প নিয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আমার আরবানের 35টা প্রকল্প আছে, এর ভিতরে 20টা প্রকল্প আছে শুধুমাত্র পার্টিকুলার 1 বা 2টা পৌরসভার জন্য। অমুক জেলার 5টা পৌরসভা, অমুক পৌরসভার অবকাঠামো উন্নয়ন, আমরা 30 কোটি, 40 কোটি, 50 কোটি টাকার একটা প্রকল্প নিয়ে ওইটাকে আমরা অবকাঠামো উন্নয়ন করে দিচ্ছি। কিন্তু এটা তো সারা জীবন চলতে পারে না, একটা সময় কিন্তু থাকে। আমরা এই যে অবকাঠামোগুলো তৈরি করে দিয়ে আসি, আমরা অনেক পৌরসভায় গিয়ে দেখি যে সে অবকাঠামোটা তারা মেনটেন্যান্স পর্যন্ত করে না। তারা ঠিক আমরা রাস্তাটা তৈরি করে দিয়ে আসছি 10 বছর আগে, 5 বছর আগে, ওইভাবে পড়ে আছে। সে অপেক্ষা করছে আরেকটা প্রকল্প থেকে ওই রাস্তাটা তাকে ঠিক করে দেওয়া, ততক্ষণ পর্যন্ত সেটা করবে না। তা আমরা এখন এই জিনিসগুলো পুরো জিনিসগুলোকে আমরা একটু রিভিউ করে আমরা চিন্তা করছি যে প্রকল্প থেকে আমরা যাই কিছু তৈরি করি না কেন পৌরসভাকে এটা ওন করতে হবে। আমরা কিন্তু সেই জন্য যেখানে যাচ্ছি ওদের সাথে আমরা মত বিনিময় করছি, কথা বলছি, আমরা ওদেরকে বলছি যে তোমাদের রুটিন যে মেনটেন্যান্স প্রোগ্রাম আছে এখানে আমার এই সকল রাস্তাগুলোকে তোমাকে ইনক্লুড করে নিতে হবে, ড্রেনগুলোকে ইনক্লুড করে নিতে হবে। যেমন খাদিজা একটা পয়েন্ট বলেছে যে ড্রেনগুলো আনকাভার, আমরা কাভার দিয়ে দেখেছি, আনকাভার দিয়েও দেখেছি, ড্রেনের অবস্থা কিন্তু একই। অর্থাৎ ড্রেনের ভিতরে কি ড্রেন করা হচ্ছে স্টর্ম ওয়াটার রিচার্জ করার জন্য, কিন্তু ড্রেনের ভিতরে যাই দেখি আপনার বাজারে সকল কিছুর ময়লা কিন্তু আমার ড্রেনের ভিতরে ঢুকে আছে, এবং এই ড্রেনে দিয়ে কিন্তু ওয়াটার পাসিংয়ের কোনো জায়গা নেই। এখন পৌরসভা যেটা খুলে পরিষ্কার করবে সে কাজটুকু পর্যন্ত তারা করে না। তো এইসব কারণে এইসব সক্ষমতাগুলো তৈরি করতে না পারলে শুধু আমরা মাস্টার প্ল্যান বানিয়ে কিন্তু আমাদের এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ করা যায়। আরেকটা হচ্ছে সব জায়গায় একটা প্রবণতা এখন তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে আমরা যদি স্ট্রং রেগুলেশন এখনই তৈরি না করি মাস্টার প্ল্যানের আওতা, যে পৌর এলাকা উনি যেটা বলেছে কোনো ওপেন স্পেস নেই। ইভেন অনেক পৌর এলাকায় ওখানে হয়তো জলাশয় ছিল, একটা খাল ছিল, একটা ড্রেন ছিল বড় ওয়াটার ড্রেনেজের জন্য, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে ভরাট করে ফেলা হচ্ছে, করে সেখানে বিল্ডিং উঠে যাচ্ছে, সেখানে মার্কেট হচ্ছে। ইভেন এটা ব্যক্তির জমি হলেও কিন্তু তাকে আইনগতভাবে যদি আমরা বাধা না দিই তাইলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের পক্ষে এই ধরনের ওপেন কোনো স্পেস রাখার কোনো সুযোগ নেই। আর যেটা বলেছেন যে সেটা হচ্ছে আমরা ওই প্রকল্পগুলোকে গুরুত্ব দিই না, প্ল্যানিং কমিশন পার্সপেক্টিভে এটা ঠিক না। আমরা কিন্তু ইদানিং আমাদের কাছে যত প্রকল্পই আসে আমরা নিজেরাই অনেক জায়গায় বলি যে আপনারা এখানে বিশেষ করে পৌরসভাগুলোর যে একটা বড় দায়িত্ব হচ্ছে নাগরিকদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। এটা কিন্তু অনেক পৌরসভা বা আরবান মিউনিসিপ্যালিটিগুলো কিন্তু ওইভাবে জানেও না। ওরা মনে করে ওদের ফান্ডামেন্টাল কাজই হচ্ছে রাস্তা, ড্রেন, এটাই, আর অন্য কোনো কাজ যে তাদের আছে, তার যে ছেলে মেয়েদের জন্য শিশু পার্ক করতে হবে, তার যে একটা ওপেন জায়গা রাখতে হবে, তার যে বয়স্ক লোকের হাঁটার ব্যবস্থা রাখতে হবে, এই জায়গাগুলো কিন্তু অনেক জায়গায় তারা চিন্তা করছে না। তো ইদানিং আমাদের অনেকগুলো প্রকল্প থেকে, বিশেষ করে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক এডিপি প্রকল্পগুলো থেকে আমাদের অনেকগুলো পৌরসভাতে আমরা পার্কস উন্নয়ন করা, পার্ক স্থাপন করা, তারপরে আমরা বয়স্কদের জন্য ওয়াকিং স্পেস, ইভেন পুকুরের পার বাধাই করে দেওয়া, আমরা অনেক জায়গায় এগুলো করে দিচ্ছি এবং সেগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে নাগরিকদের ভিতরে একটা সচেতনতা তৈরি করা, কারণ এগুলো ব্যবহার হচ্ছে কিন্তু এগুলো যে লুক আপটা করা, আমরা অধিকাংশ জায়গায় গিয়ে দেখছি যেগুলো নোংরা করে ফেলছে, এগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, এবং অনেক জায়গায় আমরা প্রজেক্ট থেকে করে দিয়ে আসছি কিন্তু তারপরে আর এটাকে ওইভাবে পরিচর্যা করা হয়নি। তো সেই জন্য এখন আমাদের অনেক প্রকল্পে, বিশেষ করে আমাদের জায়গারও একটা দুইটা বড় প্রকল্প, সেখানে কিন্তু এরকম পাবলিক প্লেস ডেভেলপ করা, যেমন আমরা কুমিল্লাতে, আমরা কুমিল্লা ধর্মসাগর বলে একটা বড় পুকুর আছে,
এটা পার বাধাই করে দেওয়া হচ্ছে, সেখানে একটা পার্ক স্থাপন করা হচ্ছে। তারপরে কক্সবাজারে আমরা একটা পার্ক স্থাপনের জন্য আমরা কাজ করছি। এরকম অনেক বড় বড় শহরে আমরা এটা কাজ করছি। তো এখন এটা সকলেই ঠিক আছে সব কিছু, কিন্তু দিন শেষে আমরা যদি নাগরিকদেরকে সচেতন করতে না পারি, তাদেরকে এটার সাথে ইনভলভ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এগুলো কোনোটাই কাজ করবে না। আর আরবান মিউনিসিপ্যালিটিগুলোর একটা বড় সংকট যেটা আমি এটা যেটা আমাদের সবাই গভর্নমেন্ট অফিসার, আপনি জানেন যে এগুলো এক ধরনের প্রত্যেকটা মানে আমাদের তথাকথিত আমরা যেটা বলছি যে এখানে কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেটিভ দ্বারা এগুলো চলার কথা, তাই তো? এগুলো জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠান, জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে এগুলো চালানোর কথা। আনফর্চুনেটলি এগুলোকে কিছুটা আমরা বলবো যে হাইলি পলিটিসাইজ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। করার ফল হচ্ছে কি, গত 5ই আগস্টের পরিবর্তনের সময় আমার অনেক পৌরসভা কিন্তু জনরোষের শিকার হয়েছে। অনেক জায়গায় পৌরসভাতে আগুন দেওয়া হয়েছে, অনেক জায়গায় পৌরসভা ভবনকে ভাঙচুর করা হয়েছে, পৌরসভার সম্পদ নষ্ট করা হয়েছে, পৌরসভার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে যে পৌরসভাতে যেখানে জনপ্রতিনিধিশীল প্রতিষ্ঠান হিসাবে তাদের জনগণের বা ওই আরবান এলাকার মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করার কথা ছিল, সেটা না করে তারা হয়তো জনবিরোধী কাজকর্ম করেছে বলেই কিন্তু জনগণের ক্ষোভের শিকার হয়েছে। তা আমরা ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতৃত্ব যারা এইগুলো দেখভাল করবে, আমরা মনে করি এখানে অন্তত জনগণের প্রতিনিধিশীল লোকজন যদি না আসে, তাহলে কিন্তু এগুলোর পরিণতি কিন্তু আমাদের যে উদ্দেশ্যে আমরা এগুলো তৈরি করেছি সেইভাবে কিন্তু এগুলো কাজ করবে না। তো সেটার জন্য আমার ধারণা রাজনৈতিক সরকার আসলে আরও অনেক আলোচনা আমাদের করতে হবে, কারণ আমরা সবাই শুধু সরকারি কর্মকর্তারা আলোচনা করি, কিন্তু আমরা এটা সুরাহা তৈরি করতে পারবো না। এখানে স্বচ্ছতার দরকার আছে, এখানে জবাবদিহিতার দরকার আছে, এবং সবচেয়ে বড় দরকার হচ্ছে ক্যাপাসিটি বিল্ড আপ করা। অধিকাংশ মিউনিসিপ্যালিটিগুলো কিন্তু ওখানে ক্যাপাসিটি নেই। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিটটা এত পুয়ার, ওখানে কোথাও একজন এসটি ইঞ্জিনিয়ার আছে তো সাব ইঞ্জিনিয়ার নাই, সাব ইঞ্জিনিয়ার আছে হয়তো এক্সিএন নাই, এভাবে কিন্তু ইভেন তার টেন্ডার ইভ্যালুয়েশন করার মতো লোক নেই। এই পরিস্থিতিতে আমরা লোকাল গভর্নমেন্টকে বলেছি দ্রুত কিছু নিয়োগ করতে, যেটা ইতিমধ্যে তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এটা করলে হয়তোবা তাদের ক্যাপাসিটি বাড়ানো যাবে। আর টাউন প্ল্যানার এটা ছিলই না, একটা মিউনিসিপ্যালিটি সে টাউন প্ল্যান করবে কিন্তু তার কোনো টাউন প্ল্যানার ছিল, সেটা পরবর্তীতে অর্গানোগ্রামে সংযুক্ত করা হয়েছে। এখন ইতিমধ্যে কিছু নিয়োগও করা হয়েছে, অনেকে আবার চাকরি ছেড়ে চলে গেছে, আবার নতুন করে একটা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আর নুল্লা ভাই যেটা বলছেন যে এখানে শুধু একজন টাউন প্ল্যানার দিয়ে হবে না, এখানে প্ল্যানিং একটা সেল লাগবে, এবং প্রজেক্টগুলো কিন্তু বা স্কিমগুলো ওই প্ল্যানিং সেল থেকে ডেভেলপ করতে হবে। এখন যেটা হচ্ছে এই স্কিমটা কে দিচ্ছে, আমি যখন জিজ্ঞাসা করি ওরা অনেকে কিন্তু উত্তর দিতে পারে না। এখন একজন বলে ইঞ্জিনিয়ার দিয়েছে, একজন বলে মেয়র সাহেব দিয়েছে, একজন বলে ওয়ার্ড কমিশনার দিয়েছে, কিন্তু আসলে তো এভাবে হবে না। এটা নিয়ম হচ্ছে, আমি ওদেরকে বলেছি যে তাদের 5 ইয়ার্স একটা প্ল্যান থাকবে, যে তার ওই পৌরসভায় 5 বছর কী কী কাজ করতে হবে, সেই কাজগুলো তার ওখানে একটা প্রায়োরিটি লিস্ট থাকবে। এখন বলতেও পারে না, আমি যখন জিজ্ঞাসা করলাম যে আপনার 50 কিলোমিটার রাস্তার ভিতরে কোন 10 কিলোমিটার আগে করা দরকার, ওনারা কিন্তু উত্তর দিতে পারেনি, কারণ তার কোনো প্রায়োরিটি লিস্ট তৈরি করা নাই। কিন্তু আমাদের এই মাস্টার প্ল্যানে যদি এটা তৈরি করে দিই আমরা, যে ঠিক আছে আমার 100 কিলোমিটার রাস্তা আছে টোটাল, এর ভিতরে 50 কিলোমিটার পাকা হয়েছে, 30 কিলোমিটার আমার এসবিবি করা আছে, এর ভিতরে আমার প্রায়োরিটি রাস্তাটা কোনটা সেটা। কারণ আমরা অধিকাংশ জায়গায় দেখেছি যে ছোটো ছোটো প্রকল্প নিয়ে কারো বাড়ির সামনে, ঘরের সামনে, হয় যেটা বহু লোক ব্যবহার করছে সেই রাস্তাটা কিন্তু উন্নয়ন করা হয় সেইখানে। তো এইভাবে এই প্ল্যানগুলো এইভাবে স্ক্যাটার হওয়াতে আমরা যে ধরনের উপযোগিতা পরিকল্পনাগুলো থেকে বা আমাদের এই প্রকল্পগুলো থেকে পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তা আমরা এই মাস্টার প্ল্যান করলে আমাদের একটা সুবিধা হবে, এই মাস্টার প্ল্যানের আওতায় আমাদের ডেভেলপমেন্টের একটা প্রায়োরিটি তৈরি করা যাবে, এবং সেই প্রায়োরিটি অনুযায়ী আমাদের প্রত্যেকটি স্কিমকে আমরা সেভাবে ফিট করব। এখন আমরা কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে কিনা সেটাও কিন্তু বের করতে পারছি না, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই প্রজেক্ট থেকে যেটা করা হয়েছে ওটা আবার আরেক প্রজেক্ট থেকেও দেখানো হচ্ছে, আবার তাদের নিজস্ব একটা আইডিবিও আছে, সেখানেও কিন্তু কিছু টাকা খরচ করা হচ্ছে। এখন কোনটা দিয়ে কী করা হচ্ছে এটা কিন্তু একটা ক্ষেত্রে ক্লিয়ার না। তো আমরা পুরো জিনিসটা করতে চাই। তো এখন আমি এলজিইডিকে আমি ইতিমধ্যে অনুরোধ করেছি যে সেটা হচ্ছে এই পৌরসভার পুরো রাস্তাঘাট যা কিছু আছে এটা একটা ইনভেন্টরি লিস্ট করার জন্য, ইনভেন্টরি লিস্ট করে এটা একটা ডিজিটাল ফরম্যাটে এটা জিআইএসের মাধ্যমে এমনভাবে করা থাকবে যে এলজিইডি হেডকোয়ার্টারেও এটা থাকবে, পৌরসভাতেও থাকবে, স্থানীয় সরকার বিভাগও থাকবে, পরিকল্পনা কমিশনও থাকবে। তাতে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে কোন রাস্তাটা কবে হয়েছে, কিভাবে করা হয়েছে, এবং ভবিষ্যতে কবে এটা মেনটেনেন্স করা দরকার, আবার নতুন রাস্তাগুলো আমরা কীভাবে করবো। এই পুরো জিনিসটাকে যদি এটা গভর্নেন্সের আওতায় আনতে না পারি, শুধু স্কেটার ওয়েতে আমরা অনেকগুলো প্রকল্প নিচ্ছি, এবং প্রকল্পের যে স্কিমগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমরা, যেমন আমাদের কাছে যখন আসে পরিকল্পনা কমিশনে, আমরা কিন্তু ওই প্রসেসের সাথে থাকি না। আমরা এসে দেখি একটা ডিপিপি আসছে আমার কাছে এত বড়, সেখানে 30 মানে আপনার 50টা পৌরসভা বা 100টা পৌরসভা, ওর ভিতরে হয়তো 5000 স্কিম আছে বা 2000 স্কিম আছে, এবং এই স্কিম তো আমার পক্ষে ভেরিফাই করা সম্ভব না তখন, এবং আমার হাতে সময়ও থাকে না। আমরা তখন 1 সপ্তাহ 15 দিন এটা পরীক্ষা করে আমরা পিইসিতে চলে যাই। পিইসিতে আমরা বেসিক্যালি খুঁজি হলো কয়টা গাড়ি দিয়েছে, কয়টা কোদাল দিয়েছে, কয়টা কী দিয়েছে, আসল কাজের কাজ কিন্তু আমরা খোঁজ করতে পারছি না। তো দিয়ে আমরা করি কি, আবার ওনারাও তাগিদ থাকে, আবার এটার পিছনে যারা ঘুরে তাদেরও একটা তাগিদ থাকে, ভাই এটা পাশ করে দেন, তাড়াতাড়ি পাশ করে দেন।
আমি আর ইউটিডিপিতে আমার মনে আছে আমি প্রকল্পটা পরীক্ষা করার সময় দিল না। এটা একনিকে হয়ে গেছে এবং একনিকে গিয়ে এটা একটা বিশাল চ্যালেঞ্জে পড়েছে। ওখানে অনেকে প্রশ্ন করেছে পৌরসভা কীভাবে সিলেক্ট করা হয়েছে, ওখানে স্কিমগুলো কে সিলেক্ট করেছে। পরবর্তীতে আমরা যখন একটা ব্যাখ্যা ছিলাম সেই ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদেরকে কোনো সময় দিল না এবং দ্রুত সেটাকে আমাকে আবার একনিকে নিয়ে যেতে হয়েছে। এখন যার ফলে হচ্ছে আমরা যখন যাচ্ছি এখন ফিল্ডে আমরা দেখছি যে ওখানে স্কিমগুলো যে সিলেকশন করা হচ্ছে এর অনেক স্কিম কিন্তু প্রপারলি আমার কাছে নিড বেসিস সিলেকশন হয়নি বলে আমার কাছে মনে হচ্ছে। যার ফলে যেটা হবে পিটি সাহেব যখন এগুলো ইমপ্লিমেন্ট করতে যাবে সে কিন্তু নানা রকম চ্যালেঞ্জে মুখে পড়বে। তো এই জন্য আমরা মনে রাখতে হবে যে কোনো প্রকল্প যদি আমরা পরিকল্পনা স্টেজে একটু বেশি সময় নিই তাতে সুবিধা হচ্ছে ইমপ্লিমেন্টেশন স্টেজে আমাদের কষ্টটা কিন্তু অনেক কমে যাবে। আমাদের এখানে উল্টা হয়, আমরা পরিকল্পনা করি অল্প সময় আর বাস্তবায়ন করি লম্বা সময় ধরে। আর পৃথিবীর সব দেশে পরিকল্পনা করে লম্বা সময় ধরে বাস্তবায়ন করে অল্প সময় ধরে, যার ফলে আমাদের সম্পদও নষ্ট হয় এবং আমাদের টাইমও বেশি লাগে। তো আমি অন্তত এইটুকু বলবো যে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে আমরা কিন্তু আর আগের মতো যা খুশি এইভাবে প্রকল্পগুলো পাশ করবো, আমরা একটু দেখে শুনে প্রকল্প পাশ করবো এবং ইভেন এখনও যে প্রকল্পগুলো আছে আমরা কিন্তু রিভিউ করছি। আপনারা দেখছেন আমি কিন্তু খুব ক্লোজলি মনিটর করছি প্রত্যেকটা প্রকল্প। আমরা দেখবো আপনি মনে করলে যদি স্কিমগুলো আমাদের কাছে মনে হয় বাস্তবায়ন অযোগ্য প্রয়োজনে আমরা এগুলো এখনই চেঞ্জ করবো, আমরা দেখলে রিভিশন করবো। রিভিশন করে আমরা যেগুলো বাস্তবায়নযোগ্য যেগুলো প্রয়োজন সেভাবে করে আমরা প্রকল্পগুলি আমরা একটা প্রকল্প 10 বছর 8 বছর 9 বছর চলতে দিব না, এটা হতে পারে না। একটা প্রকল্প 8 বছর 9 বছর চলার ভিতরে কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। তো এই জন্য আমরা একটু প্রত্যেকটা প্রকল্প নিয়ে এইভাবে আলোচনা করবো ইন্ডিভিজুয়ালি, তখন আমরা দেখতে পাবো যে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কোথায়। এখন আমাদের সকলের একটা জায়গায় অন্তত সকলকে আমাকে একসাথে কাজ করতে হবে, সেটা হচ্ছে আরবান এলাকাগুলো কিন্তু আমাদের ডেভেলপ করতেই হবে। না হলে এগুলোকে যদি আমরা বসবাসযোগ্য না করি, ওই যে নুরুল্লাহ ভাই আমাদেরকে মালয়েশিয়ার উদাহরণ দিল, উনি মালয়েশিয়াতে থেকেছে। আমি মালয়েশিয়াতে আমি নিজেও বহুবার গিয়েছি স্থানীয় সরকার বিভাগে থাকতে। আমার মনে আছে মালয়েশিয়ার 2টা বড় শহর আপনারা দেখবেন কুয়ালালামপুরের পাশে আরও 2টা শহর আছে, শাহ আলম সিটি এবং পেট্রোলিং জায়া। আমার মনে আছে আমি 3টা মিউনিসিপ্যালিটি ভিজিট করেছিলাম। আমাদেরকে তখন স্থানীয় সরকার বিভাগের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ওখানে একটা কম্পিটিশন অ্যামাং দ্য সিটিজ যে কোন সিটি অন্য সিটি থেকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারে এবং সিটিজেনরা কোন শহরে, কারণ 3টে শহর পাশাপাশি। এখন নাগরিকদের চয়েস আছে, ঠিক আছে আমি কুয়ালালামপুর কেএলে থাকবো না, আমি পেট্রোলিং জায়গাতে গিয়ে থাকবো, পেট্রোলিং জায়গায় থাকবো না, আমি শাহ আলম সিটিতে গিয়ে থাকবো। মানে যে শহর আমাকে বেশি নাগরিক সুবিধা দেবে আমি সেই শহরে গিয়ে থাকবো। তো এই জন্য এটা পৃথিবীর সব যে কোনো মিউনিসিপ্যালিটি শহরগুলোতে কিন্তু এটা থাকে। আর এখানে আমাদের একটা মিউনিসিপ্যালিটির বড় চ্যালেঞ্জ হচ্ছে রিভিউ জেনারেশন। উনি একটা বেসিক কোশ্চেন তুলেছে যে ট্যাক্স ইন্সপেক্টর ওই এলাকার মানুষে কী করে ট্যাক্স হবে। আমরা সেই চ্যালেঞ্জগুলো যে ফিল করছি না তা না। এখন মিউনিসিপ্যালিটিগুলোতে সমস্যা হচ্ছে রিক্রুটমেন্ট করা হয় স্থানীয় লোকজনকে, এখানে বাইরের থেকে লোক গিয়ে ওখানে চাকরি করতে চায় না পারতে। বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিং সেট আপ ছাড়া বাকি সেট আপের লোকেরা কিন্তু ম্যাক্সিমামই ওই স্থানীয় এখানকার। কোনোটাই সমস্যা না যদি অ্যাকচুয়ালি এটা পুরোটাকে একটা লিগাল বেসিসে তৈরি করা যায়। আমরা দেখেছি ট্যাক্স আরোপের কাজটা আপনারা দেখবেন 5ই আগস্টের আগে আর পরে আমার পৌরসভাগুলো যে চেঞ্জ আসছে আপনি যদি ভিজিট করে থাকেন অনেক জায়গায় আমার প্রশাসকেরা অনেক ভালো কাজ করছে। ওরা কী করছে পুরো ট্যাক্স অ্যাসেসমেন্টটা নতুন করে করছে, যার ফলে আমরা দেখেছি আগে যে ডিমান্ড ছিল ওর থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ কোথাও 10 গুণও বাড়ছে। এটা একমাত্র কারণ হচ্ছে আগে যে মেয়র সাহেবেরা অ্যাসেসমেন্ট করতো ওনারা অনেক অ্যাসেসমেন্ট সঠিকভাবে করেন এবং অনেক হোল্ডিংয়ে ওনারা যায়নি এবং অনেক হোল্ডিংগুলোতে সত্যিকারের যে ডিমান্ড হওয়ার কথা সেটা করা হয়নি। অথবা ওখানে আগে একটা একতলা ঘর ছিল এখন সেখানে 10তলা বিল্ডিং হয়েছে, ওইটাকে ওইভাবে অ্যাসেসমেন্টের আওতায় আনে। এখন আমরা যখন দেখছি আমি অবাক হয়ে যাবে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে আমি গিয়েছিলাম আমার অফিসারদেরকে নিয়ে। ওদের হোল্ডিং ট্যাক্সের ডিমান্ড হচ্ছে জানেন কত? 1900 কোটি টাকা। আমি যখন জিজ্ঞাসা করলাম আমার কাছে একটু অবাক লাগে। আমি নিজে 6000 টাকা দিই বছরে হোল্ডিং ট্যাক্স আমি যেখানে থাকি। তা আমার ওখানে 60টা অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিংয়ে, আমি হিসাব দিলাম যে 60টা অ্যাপার্টমেন্টে 6000 টাকা করে দিলে 3,60,000 টাকা। ওখানে একই ক্যাম্পাসে 6টা বিল্ডিং আছে, তাহলে 3,60,000 গুণ 6 হলে 21 লক্ষ টাকা ওই একটুকু জায়গার ভিতরে তারা পায়। আমি হিসাব করে দেখলাম, আমি প্রশাসককে বললাম যে আপনি এখানে 10,000 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আদায় করতে পারবেন যদি আপনি চেষ্টা করেন, কিন্তু ওগুলোর দিকে কিন্তু কর্ণপাত নেই, কারণ আমাদের অফিসারদের ওগুলোতে আগ্রহ নাই এবং কর্পোরেশনগুলো তারা শুধু প্রকল্প বানিয়ে আপনি জানেন এই মুহূর্তে আমার কাছে 10-12টা সিটি কর্পোরেশনের মিনিমাম 10টা প্রকল্প আমার কাছে আমার হাতে পেন্ডিং আছে এবং প্রত্যেকটা প্রকল্প 2,000, 2,500, 3,000 কোটি টাকা। ইভেন যে প্রকল্প দিয়েছি সেটাও বাস্তবায়ন করতে পারছি অনেকদিন। তো এই জায়গাগুলোতে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউ আদায় করার কিন্তু হিউজ একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারছি না এবং কর্পোরেশনগুলোকে বা মিউনিসিপ্যালিটিগুলোকে আমরা কিন্তু সেভাবে ইনভলভ করতে। তো এখন আমরা একটা সুবিধা হচ্ছে আমাদের কোভিড-19 পিডি আসেন নাই, আমাদের কোভিড-19 থেকে আমরা মিউনিসিপ্যাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পোর্শন আছে, সেটার কাজ ওনারা কনসালটেন্ট হায়ার করার কাজ করছে। আমরা ওটা সফটওয়্যার বানিয়ে দিব। আমরা বলেছি পুরো অ্যাসেসমেন্টটা পুরোটা ডিজিটালাইজ থাকবে এবং ডিমান্ডটাও ডিজিটালাইজ হবে।
এখন থেকে ট্যাক্স ওর কাছে মেসেজ চলে যাবে যে আপনার এই বছরের হোল্ডিং ট্যাক্স ডিমান্ড এত। আর মেয়রেরা ক্ষমতা অপব্যবহার করে তারা বিভিন্ন সময় ট্যাক্স রেভিনিউ কমিয়ে দিয়েছে, যেটা আইনত সে পারে না। কারণ ট্যাক্স রেভিনিউ কমানোর জন্য আইনি প্রভিশন আছে, আমাদের আদর্শ কর্তব্য ছিল যে সেটা কি বলা আছে রিভিউ করার জন্য রিভিউ কমিটিতে পাঠাতে। সে বলতে পারবে হ্যাঁ যে আমার যে কর ধার্য করা হয়েছে এটা বেশি ধার্য করা হয়েছে, সে রিভিউর জন্য একটা আবেদন দিবে এবং রিভিউ কমিটিতে শুনানি হবে, শুনানি করে যদি মনে হয় সেখানে। কিন্তু আমরা অধিকাংশ জায়গায় গিয়ে দেখেছি এরকম একটা আবেদনের উপর উনি কমিয়ে দিয়েছে। 5,000 টাকাকে উনি 2,000 টাকা করে দিয়েছে, 10,000 টাকাকে 5,000 টাকা করে দিয়েছে, যেটা পুরোটা একটা অবৈধ এবং বেআইনি কাজ। এবং এটার জন্য কিন্তু মেয়রদের বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা করা যায়। আমরা বলে আসার পরে ওরা নিজেরাও তখন বুঝতে পারছে না যে এত বড় ভয়াবহ কাজ ওরা করছে। অধিকাংশ জায়গায় কোনো এক জায়গায় গিয়ে দেখি মেয়র সাহেব বলছে যে কোনো ট্যাক্স রেভিনিউ আদায় করার দরকার নেই, সব টাকা নাকি উনি ওনার পকেট থেকে দিয়ে দিবেন। মানে এটা কি সম্ভব? 3 কোটি টাকা ডিমান্ড সেখানে। তো এগুলো হচ্ছে এক ধরনের সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য। আসলে ভোটের রাজনীতিতে এগুলো করে, কিন্তু এটার জন্য কিন্তু ভোট কমে বাড়ে না। নাগরিকেরা কী চায়? আমরা দেখেছি হোল্ডিং ট্যাক্স থাকলে নাগরিকেরা প্রথম বলে আপনারা তো কোনো সেবা দেন না, আপনারা কেন ট্যাক্স দেবো, এই কথা বলে প্রথম। তা আমি একটা ডাইলেমের ভিতরে পড়ছি, সেটা কি? এখন পৌরসভাকে সেবা দিতে হলে কি লাগবে? তাকে অর্থ লাগে। তাহলে অর্থের সোর্স কি? সেটা হচ্ছে ট্যাক্স। এখন সে ট্যাক্স আদায় না করতে পারলে সেবা দিতে পারবে না, আবার সেবা না দিলে সে ট্যাক্স পাবে না। তো আমি বললাম তোমরা ঘরে ঘরে যাও, বলো যে আপনি ট্যাক্স দেন, আমি আপনাকে বিনিময় সেবা দেব। তাহলে আমরা সেবাটা যখন প্রোভাইড করা শুরু করব, তখন কিন্তু ট্যাক্স আদায়ের হারও বেড়ে যাবে এবং জনগণের ভিতরে আগ্রহ বাড়বে। তো আমরা লোকজনকে আমরা যতই বলি, মানুষ কিন্তু ইনিশিয়ালি সে রেভিনিউ না দেওয়ারই একটা পক্ষে থাকে, চেষ্টা করে, কিন্তু একসময় না একসময় সে যখন বুঝে যে টাকা না দিয়ে তার কোনো উপায় থাকবে না, তখন কিন্তু সে রেভিনিউ দেয়। কিন্তু এখন আমি যদি তাকে দেখাইতে পারি যে তার রেভিনিউ নিয়ে সেটাকে আমি নষ্ট করি নাই, সেটাকে আমি অপব্যবহার করি নাই, সেটাকে আমি কাজে লাগিয়েছি, তাকে রাস্তাঘাট উন্নত করে দিয়েছি, তাকে ড্রেন করে দিয়েছি, তাকে স্ট্রিট লাইট দিয়েছি, তাকে ওয়াটার সাপ্লাই দিয়েছি, তখন কিন্তু সে আমাকে রেভিনিউ দেয়। তো সুতরাং ওইভাবে করে আমাকে মিউনিসিপ্যালিটিগুলোকে ডেভেলপ করতে। আর দুটো কাজ আমরা করতে পারি নাই ভালোভাবে। একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই, আমাদের এখানে ডিপিএইচি কাজকে আমাদের টাকা দরকার ছিল, এটা একটা ভুল হয়েছে। ডিপিএইচি কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির একটা বড় পার্ট। আমাদের অনেকগুলো পৌরসভা গিয়ে আমি দেখেছি মিউনিসিপ্যালিটি গিয়ে সে একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে চলে আসছে, একটা ওয়াটার লাইন দিয়ে আসছে, সে এটা ঠিকমতো বোঝাই দিয়ে আসে নাই, হ্যান্ড ওভার করে দিয়ে আসে নাই, অথবা হ্যান্ড ওভার করে দিয়ে আসছে, সেখানে কোনো নিড অ্যাসেসমেন্ট করা হয় যে সেখানে কত লোককে হাউস কানেকশন দেওয়া লাগবে, কত লোককে দিতে পারবে। অনেক জায়গায় কোনো বিল কালেকশন করতে পারে না, প্রত্যেকটা পৌরসভা ভর্তুকি দিয়ে দিয়ে কিন্তু পানির এইগুলো চালাচ্ছে। তা আমরা এখন সব জায়গায় একটা চেষ্টা করছি যে কোনো ভর্তুকি দিয়ে এগুলো না চালিয়ে অন্তত এখান থেকে যে রেভিনিউটা জেনারেশন হবে, অন্তত ওয়েন্ডামের যে পয়সাটা লাগবে সেটা যাতে ওই রেভিনিউ থেকে জেনারেশন করে এটা করতে পারে। এখন দুটা বড় চ্যালেঞ্জ আমি যেটা বললাম যে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সুয়ারেজ, এই দুইটা কিন্তু আমরা আরবান এলাকাগুলোতে এখন এনশিওর করতে পারি না। এখন আমি ইতিমধ্যে এলজিডিকে বলেছি প্রত্যেকটা প্রকল্প থেকে ওনারাও স্কেটার ওয়েতে কিছু করছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। আমি মনে করি আমরা একটা সমন্বিত প্ল্যান যে অ্যাকচুয়ালি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব, এটা কিন্তু আমাদের একেবারে একটা মানে বড় ধরনের ক্রাইম নিড। আমি বলবো যে অধিকাংশ পৌরসভা যেটা করছে, খাদিজা যেটা বলেছে, আমরা যাই দিকে আমার রোডসের রাস্তার পাশে গিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে চলে আসতেছে, তারপরে সেগুলো কাকে, বিড়ালে, কুকুরে রাস্তা রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এবং এটা কোনোভাবে একটা শহর পরিচ্ছন্ন নগরীর মানে নমুনা না বলে আমার কাছে মনে হচ্ছে। তো এটার জন্য আমাদের স্কিমগুলোতে আমি মনে করি নেক্সট টাইম আমি মনে করি রাস্তাঘাট থেকে এখন আমাদের জন্য প্রায়োরিটি কাজ হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। আর সুয়ারেজ, আমরা কিন্তু কোনো সুয়ারেজ কোনো পৌরসভায় এখন পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই। এখন যেটা হচ্ছে এটা এক ধরনের ডিপিএইচি কিছু কিছু জায়গায় স্কেটার ওয়েতে তারা ওই যে সেফটি ট্যাঙ্কি থেকে ময়লাটা নিয়ে গিয়ে এক জায়গায় তারা ট্রিটমেন্ট করছে, এটা সাফিসিয়েন্ট না, এনাফ না। আমরা কিন্তু আলটিমেটলি একটা ড্রেনেজ মানে আমরা যেতে বলি 5 সুয়ারেজ সিস্টেম যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আরবান এলাকাগুলোতে আমরা যে কন্টামিনেশন, ওয়াটার কন্টামিনেশন থেকে শুরু করে আমাদের ড্রেন মানে ওখানকার আশপাশের সমস্ত ওয়াটার বডি কিন্তু আমরা দূষিত হয়ে যাচ্ছে। তো আমরা ঢাকা শহরে এখনও করতে পারি নাই, অন্য আরবান এলাকার কথা তো আমরা বাদই দিলাম। তো আমি মনে করি ভবিষ্যৎ মিউনিসিপ্যাল প্রজেক্টগুলোতে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে কিন্তু এই জিনিসগুলো। এটা না করলে কিন্তু আমাদের পক্ষে একটা সুস্থ নগরী আমাদের তৈরি করা যাবে না। তো আমরা আজকে আলোচনাটা আমি এখানেই আমরা শেষ করতে চাই। আমরা আলোচনার মাধ্যমে আজকে যে একটা পরিকল্পিত নগরীর আমাদের পূর্বশর্ত যেটা, সেটা হচ্ছে আমাদের একটা পরিকল্পনা যেটা মাস্টার প্ল্যান থাকবে, যেটাকে আমরা গ্যাজেট নোটিফিকেশন করে এটাকে আমরা উনি বলেছে যে আমরা এতগুলো বই কোথায় রাখবো, বই রাখা এখন কোনো ব্যাপার না, এখন ডিজিটাল যুগ, আমরা বই এখন কম্পিউটারে রেখে দেবো, আমাদের বই হার্ড কপি রাখতে হবে কোনো কথা না। আপনারা আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে যখন আমাদের নগর উন্নয়নের জন্য
আমরা আরও কোনো প্রকল্প নিব, সেগুলোতে আপনারা আমাদের সাথে সবসময় সহযোগিতা করে যাবেন। আর সেই সাথে আমি স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরকে ধন্যবাদ জানাই, এরকম একটা প্রকল্প ওনারা আসলে এটা কাদের ভাই যেটা বলেছে যে এলজিডি আসলে পৌরসভার পক্ষে এই কাজগুলো করে দিচ্ছে, পৌরসভাগুলোর ওই অর্থে কোনো সক্ষমতা, কিন্তু বাট দিন শেষে কিন্তু আমরা পৌরসভাগুলোকে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে এবং তারা নিজেরাই নিজেদের পরিকল্পনা তৈরি করবে এবং নিজেরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবে। তো সেটাতে আমরা সকলে মিলে কাজ করব। অনেক ধন্যবাদ সবাইকে।